আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের হিসাব ব্যবস্থাপনার দ্বিতীয় ক্লাসটি করব, লেকচার 2। আমরা আজকেও প্রথম অধ্যায় পড়ব, ব্যবসার মৌলিক ধারণা। আমরা লাস্ট ক্লাসে এই শিল্পের ধারণা পর্যন্ত পড়েছিলাম। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা তার পরবর্তী স্লাইড থেকে শুরু করব। আমরা এখান থেকে শুরু করব। এখানে প্রথমে আমাদের স্লাইডে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া রয়েছে, কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে, আমরা সংজ্ঞাগুলো দেখি। প্রথমটা হচ্ছে জাতীয় শিল্পনীতি অনুযায়ী। তো জাতীয় শিল্পনীতি অনুযায়ী এখানে দেওয়া আছে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং এর পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ, প্রক্রিয়াকরণ সংক্রান্ত সব ধরনের ম্যানুফ্যাকচারিং বা প্রস্তুতকরণ কাজকে শিল্প বলে। এটা এখানে আমাদের সংজ্ঞার মধ্যে দেওয়া আছে। তাহলে এখন এখানে যদি আমরা দেখি যে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন মানে আমরা অলরেডি জানি যে কোনো পণ্য যখন তৈরি করা হয় বা উৎপাদন করা হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, উৎপাদন বলে থাকি, যে একটা পণ্য তৈরি বা ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এবং সেটা প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ মানে কি, যে পণ্যটাকে আমরা যখন মানে প্রসেসের মাধ্যমে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করা হয়, বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে যে কাজগুলো করে সেটাকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়ে থাকে। তারপরে সংযোজন হচ্ছে পার্টস বাই পার্টস, অনেক সময় কিছু কিছু পণ্য আমাদের দরকার হয়ে থাকে। যেমন আমরা যদি মানে গাড়ির কথা চিন্তা করি, তখন গাড়ি কিন্তু একসাথে টোটাল গাড়িটাকে একজন তৈরি করে ফেলে না। গাড়ির বিভিন্ন পার্টসগুলো ডিফারেন্ট জায়গায় তৈরি মানে প্রস্তুত করা হয়, তারপর সেগুলোকে সংযোজন করে করে টোটাল গাড়িটাকে তৈরি করা হয়। এবং পরবর্তীতে পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ, এই পুনঃসামঞ্জস্যকরণ বলতে কি বোঝায়, যে একবার একটা কিছু সামঞ্জস্যকরণ করা হয়ে গেছে, এটা একটা কিছু তৈরি করা হয়ে গেছে, তারপরে যদি আমরা সেটাকে রিঅ্যাসেম্বল করি, কোনো কারণে সেটা যদি আমরা চেঞ্জ করি, কোনো ফিচার্স চেঞ্জ করি, কোনো কিছু চেঞ্জ করি, ধরি আমরা যে গাড়ি আমরা একরকমভাবে তৈরি করা হয়েছে, দেন মনে হলো যে না, গাড়িটাকে একটু কিছু মডিফিকেশন করা হবে, কোনো ধরনের চেঞ্জ করা হবে, কাস্টমাইজেশন করা হবে, তখন সেগুলোকে পুনঃসামঞ্জস্যকরণ বলা হয়ে থাকে। এবং প্রক্রিয়াকরণ হচ্ছে প্রসেসে ধাপে ধাপে কাজগুলোকে করা সংক্রান্ত সকল ধরনের ম্যানুফ্যাকচারিং বা প্রস্তুতকরণ কাজকে আমরা শিল্প বলে থাকি। এটা হচ্ছে জাতীয় শিল্পনীতি 2016 অনুসারে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তারপর আরেকটা হচ্ছে সিবি গুপ্ত, তিনি কি বলেছে, তিনি বলেছে যে শিল্প হলো ব্যবসায়ের সেই শাখা যা পণ্য বা সেবা উৎপাদনের সাথে সম্পৃক্ত। খুব সিম্পল ভাষায় শিল্পের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে এখানে, যে শিল্প হচ্ছে ব্যবসায়ের সেই শাখা যা পণ্য বা সেবা উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত, যে পণ্য বা সেবা উৎপাদন করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে এটার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। দেন হচ্ছে এমসি শুল্কা বলেছেন যে পণ্যদ্রব্যের নিষ্কাশন মানে কি, যেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, যে নিষ্কাশন কি, যে ভূগর্ভ থেকে কোনো কিছু একটা উত্তোলন করে নিয়ে আসা হলো, ভূগর্ভ থেকে কোনো কিছু উত্তোলন করে নিয়ে আসাটাকে আমরা নিষ্কাশন বলে থাকি। যেমন হচ্ছে খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কয়লা, সোনা, এগুলো যেগুলো ভূগর্ভ থেকে উত্তোলন করা হয় সেটাকে আমরা নিষ্কাশন শিল্প বলে থাকি। তাহলে এখানে বলা হয়েছে পণ্যদ্রব্যের নিষ্কাশন। উৎপাদন মানে তৈরি করা। রূপান্তর মানে কাঁচামাল থেকে নতুন পণ্য, যেমন সুতা থেকে কাপড়, তাহলে এটা হচ্ছে রূপান্তর। প্রক্রিয়াকরণ কি, যে প্রসেসের মাধ্যমে যেমন ধরো অনেক আমরা প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকি, সেই প্যাকেটজাত খাদ্যগুলো কিন্তু প্রক্রিয়াকরণের মাধ্যমে করা হয়, যে ধাপে ধাপে স্টেপে করা হয়। অথবা সংযোজন হচ্ছে, যেটা আমরা আগে বলেছি, বিভিন্ন পার্টসগুলোকে আলাদা আলাদা জায়গা থেকে একত্রিতকরণ করে একসাথে এনে সংযোজন করে, যে মানে বিভিন্ন প্রক্রিয়াকে, এই সবগুলো প্রক্রিয়াকে নিষ্কাশন, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াকরণ অথবা সংযোজন, এই সব প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়, শিল্প বলা হয়ে থাকে। এই হচ্ছে এখানে আমাদের সংজ্ঞাগুলো দেওয়া আছে, যেগুলো আমরা অলরেডি এর আগেও পড়েছি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে শিল্পের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। গত ক্লাসে যেরকম আমরা ব্যবসার বৈশিষ্ট্য পড়েছি, ব্যবসার বৈশিষ্ট্যর মাধ্যমে খুব সুন্দর করে আমরা বুঝতে পেরেছি যে ব্যবসা কী, মানে ব্যবসা বলতে আমরা কী বুঝি। এখন তেমনভাবে আমরা শিল্পের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা খুব ক্লিয়ার একটা আইডিয়া পাবো যে শিল্প কী, এবং সূক্ষ্ম কোনো পার্থক্য থাকলে সেটা আমরা জানতে পারবো। তাহলে আমরা যদি শুরু করি, প্রথম আছে যে ব্যবসার একটি শাখা, শিল্পকে ব্যবসার একটি শাখা বলা হয়। কেন শিল্পকে ব্যবসার একটি শাখা বলা হয়? কারণ ব্যবসার মধ্যে শিল্প আছে, বাণিজ্য আছে, প্রত্যক্ষ সেবা আছে, তিনটা ধাপ আছে। তার মধ্যে প্রথমটা যেটা আমাদের শিল্প, তাহলে শিল্প ব্যবসার একটি শাখা। তারপরে বলা হচ্ছে যে মুনাফা অর্জন, এটার প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। শিল্পের প্রধান লক্ষ্যটা কি? মুনাফা অর্জন। মুনাফা অর্জন কি? যে আমরা লাভ করব, ঠিক আছে, আমরা এই যে লাভ করার যে ব্যাপারটা, এটাকে আমরা মুনাফা অর্জন বলে থাকি। অবশ্যই ব্যবসা করাই হয় মুনাফা অর্জনের জন্য। তাহলে শিল্পের ক্ষেত্রে আমাদের শিল্পের মূল লক্ষ্যটা কি? মুনাফা অর্জন। এটাও শিল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য।
তারপর হচ্ছে উৎপাদনের সাথে জড়িত। আমরা জানি যে শিল্পের ক্ষেত্রে পণ্য বা সেবা উৎপাদনের প্রধান মাধ্যম হচ্ছে শিল্প, ঠিক আছে? যে একটা পণ্য বা মানে সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রধান মাধ্যমটাকে আমরা শিল্প বলে থাকি। তাহলে যেহেতু এটা উৎপাদনের প্রধান মাধ্যম বা উৎপাদকের বাহন বলি আমরা, সুতরাং এটা অবশ্যই সরাসরি উৎপাদনের সাথে জড়িত। শিল্প উৎপাদনের সাথে জড়িত আর বন্টন হচ্ছে বাণিজ্যের সাথে জড়িত। এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো যে শিল্প আমাদের উৎপাদনের সাথে সরাসরি জড়িত। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে যে রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগ সৃষ্টি করে, আমরা উপযোগ বলতে কি বুঝেছি, যে উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা বা নতুন কোনো কিছু আমাদের যখন অভাব পূরণের ক্ষমতা থাকে সেটার, তখন আমরা বলি কি উপযোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আমাদের চাহিদা পূরণ হচ্ছে, উপযোগ সৃষ্টি হয়েছে। তাহলে রূপগত উপযোগ মানে কি, যে কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা। কাঁচামালকে সেটার মানে ফর্ম চেঞ্জ করে, সেটার রূপটা চেঞ্জ করে যখন একটা নতুন প্রোডাক্টে তৈরি করা হয় এবং সেটা যখন আমরা ব্যবহার করে থাকি তখন সেটাকে আমরা শিল্প বলে থাকি, ঠিক আছে? তাহলে কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা, এটার একটা উদাহরণ যদি আমরা দিয়ে থাকি তাহলে যেমন ফার্স্টে সুতার একটা কাঁচামাল, এখান থেকে যখন কাপড় হচ্ছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কাপড় হচ্ছে, কাপড় থেকে হয়তো শার্ট জামা প্যান্ট হচ্ছে। তাহলে এই যে হচ্ছে রূপগত পরিবর্তন, এটা সেই আগের ফর্মে কিন্তু নেই, এটার ফর্মটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, শিল্পের ফর্ম চেঞ্জ করে একটা নতুন উপযোগ সৃষ্টি করে, সেটা আমাদের ব্যবহার উপযোগী করে তোলা, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি শিল্প। মানে এটা আমাদের কি রূপগত উপযোগ সৃষ্টি করে। তার মানে আমরা কি বলতে পারি, যে শিল্প আমাদের রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে, ঠিক আছে? কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, এবং ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা মানেই কি, সেটার রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তারপর ঝুঁকি গ্রহণ। ব্যবসার ক্ষেত্রে আমরা পড়েছি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য কি, ঝুঁকি গ্রহণ করতে হবে। এখানে ঝুঁকি থাকবে, ঝুঁকি ছাড়া ব্যবসা হয় না। তো তেমনভাবে শিল্পর মধ্যেও ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি থাকবে, আমি একটা ব্যবসা করছি, আমি একটা শিল্প, আমি একটা পণ্য উৎপাদন করছি, আমি জানি না পণ্যটা বিক্রি হবে কি না, পণ্যটার ডিমান্ড কেমন থাকবে। আমি যদি উদাহরণস্বরূপ আমরা ধরে নিই যে আমরা 1000 পিস শার্ট তৈরি করলাম, ঠিক আছে? কিংবা আচ্ছা ধরে নিই যে আমরা 1000 পিস ছাতা তৈরি করেছি, ঠিক আছে? আমি ছাতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে 1000 পিস ছাতা তৈরি করেছি। এখন গ্যারান্টি কিন্তু নেই যে আমার এই 1000 পিস ছাতাই বিক্রি হবে, ঠিক আছে? কিংবা বর্ষাকালে সেরকম মানুষ ছাতা কিনলো না, কিংবা বৃষ্টি কম হলো মানুষ ছাতার প্রয়োজনীয়তা অনুভব করলো না, কিংবা মানুষ কোর্টে শিফট করে নিল, ঠিক আছে? এই রেইনকোট যখন মানুষ কিনে ফেলবে তখন তো মানুষ ছাতার দিকে একটু আস্তে আস্তে কম ঝুঁকে, তাই না? তাহলে এরকম বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা একটা ব্যবসার ক্ষেত্রে থাকে। তেমনভাবে বিভিন্ন ধরনের ঝুঁকি অনিশ্চয়তা শিল্পের ক্ষেত্রেও থাকে। তো শিল্পের মধ্যে ঝুঁকি গ্রহণের যে ব্যাপারটা, এটা অবশ্যই থাকতে হবে, এটা শিল্পের একটি বৈশিষ্ট্য। তাহলে শিল্পে বিনিয়োগ ও উৎপাদন প্রক্রিয়ায় ঝুঁকি বিদ্যমান। যে বিনিয়োগ মানে যে টাকাটা ইনভেস্ট করছি, আমি যে টাকাটা দিয়ে আমার ব্যবসাটা শুরু করেছি, একটা টাকা আমি ইনভেস্ট করছি, তো সেখানে অবশ্যই আমার ঝুঁকি থাকবে। বিনিয়োগটা এটাই বোঝানো হয়, যে আমি ব্যবসায় প্রথম যে টাকাগুলো আমি ব্যবসায় দিলাম, বিনিয়োগ করলাম, এখানে আমার ঝুঁকি থাকে। এবং উৎপাদন প্রক্রিয়া, যে আমি পণ্যটা তৈরি করছি, মানে ব্যবসার পদে পদে ঝুঁকি থাকে। আমি বিনিয়োগ করছি, সেই বিনিয়োগকৃত টাকাটা আমার ফেরত আসবে কিনা, ঠিক আছে? আমি যে বিনিয়োগ করছি, আমি প্রপারভাবে আমার বিনিয়োগকৃত অর্থটা লাভসহ ফেরত পাবো কিনা, কিংবা ওই আসল টাকাটাও ফেরত পাবো কিনা, এটা আমার ঝুঁকি। ব্যবসায় যে আমি প্রোডাক্টগুলো যে কাঁচামাল থেকে আমি উৎপাদন করব, হঠাৎ করে আমার ফ্যাক্টরিতে আগুন লেগে যেতে পারে, আমার কাঁচামাল পুড়ে যেতে পারে, আমার তৈরিকৃত পণ্য পুড়ে যেতে পারে। তাহলে এরকমটা যখন হবে তখন আমাদের কি হচ্ছে, ঝুঁকি থাকছে। ইভেন পণ্য উৎপাদন হয়ে গেল, এখন পণ্যটা বিক্রি হবে কিনা, বিক্রি না হলেও তো আমার পণ্যটা আমি তো আর ব্যবহারের জন্য তৈরি করিনি, আমি তো তৈরি করেছি মানুষের ব্যবহারের জন্য। তাহলে মানুষ যদি সেই পণ্যটা ব্যবহার না করতে পারে, পণ্যটা যদি বিক্রিই না হয়, মানুষ কিনলই না, ব্যবহারের জন্য কিনলই না, তো তখনও কি আমার ঝুঁকি সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এই শিল্পের মধ্যে, শিল্পে বিনিয়োগ উৎপাদন প্রক্রিয়ায় ঝুঁকি বিদ্যমান, যে ঝুঁকি থাকবেই। তারপর সৃজনশীল কাজ। আচ্ছা, এখন কেন সৃজনশীল কাজ বলা হয়েছে শিল্পকে? কারণ শিল্পে নতুন পণ্য উদ্ভাবন, কোনো একটা নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আসলো, কোনো একটা নতুন পণ্য নিয়ে আসলো কেউ, ঠিক আছে? তাহলে এই যে ইনোভেশন বা উদ্ভাবন, এটা শিল্পের মধ্যে থাকে, ঠিক আছে? এবং রূপান্তরে সৃজনশীলতা প্রয়োজন। রূপান্তর মানে কি, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে তৈরি করা। এই তৈরি বা রূপান্তরের ক্ষেত্রেও কি সৃজনশীলতা দরকার আছে, ঠিক আছে? যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট, সেটা আমি কত ক্রিয়েটিভভাবে, কত সৃজনশীলভাবে সেটা তৈরি করতে পারছি, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় থাকে যে কোনো বিভিন্ন ধরনের পণ্যের ক্ষেত্রে, যে সেটার মানে ম্যাটেরিয়ালস শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি, এটা দিয়ে তৈরি, বোঝা যায় না, তাই না? এরকম টাইপের অনেক ধরনের জিনিসপত্র আছে, যেমন বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, যেগুলো দেখলে মনেই হয় না এটা বাঁশের তৈরি। ইভেন জুতাও আছে যেগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়, পাট দিয়ে তৈরি করা হয়, বাট সেগুলো তৈরির পরে ফাইনাল প্রোডাক্টটা এত ভালো থাকে যে বোঝাই যায় না যে এটা বাঁশ বা পাট দিয়ে তৈরি হতে পারে। তো এরকমভাবে যে রূপান্তরে সৃজনশীলতা প্রয়োজন, আমি যে রূপান্তর করছি, রূপান্তরেতে আমি যদি সৃজনশীলতা দেখাতে পারি, ক্রিয়েটিভনেস দেখাতে পারি, তার মানে কি আমার শিল্প বা আমার প্রোডাক্টটা কি ইউনিক টাইপের একটা প্রোডাক্ট।
কেন্দ্রীভূত কাজ, আচ্ছা কেন্দ্রীভূত কাজ এখানে কেন বলা হয়েছে, যে উৎপাদন সাধারণত নির্দিষ্ট কারখানায় কেন্দ্রীভূত থাকে। যে শিল্পের কাজগুলো না একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট কেন্দ্রে সেন্টারের মধ্যে কাজগুলো হয়ে থাকে, কেন্দ্রীভূতকরণ কাজ। কারণ শিল্পের যে পণ্য কাঁচামাল, একটা শিল্পে একটা নির্দিষ্ট জায়গা বা ইন্ডাস্ট্রি থাকে, যেগুলো আমরা শিল্প কলকারখানা বলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে কাঁচামালগুলো আসে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলো কি এই নির্দিষ্ট জায়গাতেই থেকেই করা হচ্ছে। তো এই জন্য বলা হয় কি যে শিল্প একটা কেন্দ্রীভূত কাজ। বাণিজ্য যেরকম, যে পণ্যগুলো পৌঁছানোর দায়িত্বকার, মানে পৌঁছানোর যে কাজটা সেটাকে কি বলা হয়, বন্টন সম্পর্কিত কাজ বা বাণিজ্য, সেটা কিন্তু বিকেন্দ্রীভূত। কারণ সেটা কি একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজটা করা হচ্ছে না, কাজটা কি করা হচ্ছে, পণ্য পৌঁছানো, ঠিক আছে, পৌঁছানোর জন্য কাজটা বিভিন্ন মানে পরিবহনের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা নির্দিষ্ট জায়গায় কাজটা হচ্ছে না, তো এই জন্য এটা বিকেন্দ্রীভূত কাজ। বাণিজ্য বিকেন্দ্রীভূত কাজ, আর শিল্পটা কি, শিল্প হচ্ছে কেন্দ্রীভূত কাজ। কারণ এখানে সব কাজগুলো কি করা হয়, যে একটা নির্দিষ্ট কারখানায় বা একটা নির্দিষ্ট স্থানে শিল্পের কাজগুলো সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে ফলাফল লাভে বিলম্ব। আচ্ছা, তো ফলাফল লাভে বিলম্ব এখানে কেন বলা হচ্ছে, যে শিল্পের ক্ষেত্রে আমরা শিল্পের ফলাফলটা খুব দ্রুত পাই না, ঠিক আছে। খুব দ্রুত পাই না কেন, কারণ আমরা ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট মানে বিনিয়োগ করি। আমরা ফার্স্টে কী করি, যে শিল্পের ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, আমি তৈরি করার পর আমি সেই প্রোডাক্টটা বিক্রি করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমি যে পণ্যটা তৈরি করব, তাহলে আমি কি করছি, বিনিয়োগ করছি, বিনিয়োগ করে আমি কাঁচামাল ক্রয় করছি। কাঁচামাল ক্রয় করে আসলো আমার কাছে, তারপর সেগুলোকে আমি বিভিন্ন ধাপে ধাপে, ঠিক আছে, সেখান থেকে আমি অর্ধেক কাজ করলে আমরা সেটাকে কি বলবো, অর্ধ প্রস্তুতকৃত পণ্য। তারপর সেখানে আরও ফার্দার প্রসেসের পরে, ফার্দার প্রক্রিয়াকরণের পরে চূড়ান্ত পণ্য পরিণত হবে, ঠিক আছে। এরপর সেই চূড়ান্ত পণ্যটা বাণিজ্যের মাধ্যমে গ্রাহক বা ভোক্তাদের কাছে পৌঁছাবে। পৌঁছানোর পরে তারা সেটা যদি ক্রয় করে, ঠিক আছে, আর আমি যদি, ওরা ক্রয় করছে মানে আমি বিক্রয় করতে পারছি, তাহলে ওরা ক্রয় করলে আমি যখন বিক্রয়ে সক্ষম হব, তখন টাকাটা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমার কাছে আসবে। তাহলে এই যে শিল্পের যে ব্যাপারটা, শিল্পের ক্ষেত্রে এটা খুব একটা লেন্দি প্রসেস, এই জন্য বলা হচ্ছে যে ফলাফল লাভে বিলম্ব হয়, বা ফলাফলটা কি খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় না, ফলাফলটা আসতে সময় নেয়। এই জন্য বলা হচ্ছে যে শিল্প ফলাফল লাভে বিলম্ব হয়। উৎপাদন থেকে, একটা পণ্য তৈরি করা থেকে সেটা বিক্রয় পর্যন্ত সময়ের ব্যবধান থাকায় মুনাফা পেতে দেরি হয়। তো অনেকটা টাইম থাকে, এই টাইম ডিফারেন্সের কারণে আমার কি মুনাফাটা পেতে দেরি হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে শিল্পকে বলা, শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে ফলাফল লাভে বিলম্ব হয়। আচ্ছা, তাহলে এই 8টাই হচ্ছে আমাদের এখানে শিল্পের বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্য যদি একটু শর্টে রিক্যাপ করি, তাহলে কি কি আছে, ব্যবসায়ের একটি শাখা, মুনাফা অর্জন করা হয়, এটি উৎপাদনের সাথে জড়িত, রূপগত উপযোগ সৃষ্টি হয়, ঝুঁকি গ্রহণ করে, এটা একটা সৃজনশীল কাজ, কেন্দ্রীভূত কাজ, এবং ফলাফল লাভে বিলম্ব হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই সবগুলো হচ্ছে আমার শিল্পের বৈশিষ্ট্য। আশা করি তোমরা সবাই ক্লিয়ার আছো। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে এখানে আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো, ঠিক আছে। যে শিল্পর প্রকারভেদ বা কয় ভাগে ভাগ করা যায়, এখানে বলা আছে যে শিল্পকে প্রধানত দুইটি পর্যায়ে বা দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটি হচ্ছে প্রাথমিক শিল্প, আরেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প, ঠিক আছে। এখন প্রাথমিক শিল্প মানে কি, প্রাথমিক শিল্প হচ্ছে কি, যখন একটা মানে এখানে প্রাথমিক শিল্পের মধ্যে 3টা ভাগ আছে। যখন কোনো একটা পণ্য থাকে যে সেটা আমি একদম প্রাথমিক বা একদম র লেভেল থেকে, রুট লেভেল থেকে যখন একটা কিছু তৈরি করা হচ্ছে, তখন সেই শিল্পগুলোকে আমরা প্রাথমিক শিল্প বলি। প্রাথমিক শিল্পের প্রথমটি আছে হচ্ছে কৃষিজ শিল্প, এগুলো সরাসরি প্রকৃতি থেকে এসে থাকে, ঠিক আছে। কৃষিজ শিল্পের মধ্যে কি আছে, যে কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন। তাহলে এই যে কৃষিকাজের মাধ্যমে যে আমি ফসল উৎপাদন করছি, এটা প্রাথমিক শিল্প। কেন, কারণ এটা সরাসরি প্রকৃতি থেকে আসছে, ঠিক আছে। এটা প্রথম পর্যায়ের শিল্প বা প্রাথমিক শিল্প, কারণ এখানকার যে আমাদের প্রোডাক্টগুলো যেটা আমরা পাবো সেটা সরাসরি প্রকৃতি থেকে আসছে। যেমন কাজের মাধ্যমে যখন আমরা ফসল উৎপাদন করি, তখন হচ্ছে এটা প্রাথমিক শিল্প বা এটাকে কৃষিজ শিল্প বলে। দেন হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প তাতে কি আছে, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ, ঠিক আছে। এটা কোনো প্রোডাক্ট না, এখানে হচ্ছে বংশ বৃদ্ধির মাধ্যমে, মানে ওই সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বা বংশ বিস্তারকরণের মাধ্যমে, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রোডাক্ট বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। এটার উদাহরণ আছে নার্সারি, হ্যাচারি, গাছ, ঠিক আছে। গাছ থেকে গাছ হয়ে গাছ বেড়ে বেড়ে আমার নার্সারি হচ্ছে। মাছের ক্ষেত্রে হ্যাচারি হচ্ছে, তেমনভাবে পোলট্রি ফার্ম, ঠিক আছে। এগুলো কৃষিজ যে প্রজনন শিল্পের উদাহরণ হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটাকে, এটা ভূগর্ভ থেকে, মানে ভূগর্ভ মানে মাটির নিচ থেকে, দেন পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ, এটাকে আমরা কি বলে থাকি, নিষ্কাশন শিল্প। যেমন নিষ্কাশন শিল্পের উদাহরণ যদি আমরা দিতে চাই, তাহলে হচ্ছে খনিজ পদার্থ,
ক্রুড অয়েল থেকে যেরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়, ঠিক আছে, যেমন এখান থেকে আলাদাভাবে পেট্রোল হয়, তারপর ডিজেল হয়, ঠিক আছে, চুনাপাথর আসতে মানে খনিজ তেল থেকে চুনাপাথর আসে না, বাট মাটি থেকে আমরা চুনাপাথর পেয়ে থাকি, কয়লা পেয়ে থাকি, সোনা পেয়ে থাকি। তাহলে এই সব কিছু যা কিছু আছে এগুলো হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পের আন্ডারে যাবে। তার মানে প্রাথমিক শিল্প যে তিনটা আছে, কৃষিজ, প্রজনন, নিষ্কাশন, এই তিনটাই কি প্রকৃতি থেকে সরাসরি আসছে, এই জন্য এগুলো হচ্ছে প্রাথমিক শিল্প, ঠিক আছে। তো এই প্রাথমিক শিল্পের মাধ্যমে যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি আমি কাঁচামাল হিসেবে ব্যবহার করে তারপরে যদি আমি নেক্সট ধাপে যাই, তখন সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ের শিল্পতে কি করা হয়, এই প্রাথমিক শিল্প থেকে আমার যে জিনিসগুলো আমি পাচ্ছি সেগুলোকে আমি কাঁচামাল হিসেবে ব্যবহার করে দেন আমি নতুন আরেকটা প্রোডাক্ট তৈরি করছি, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প, ঠিক আছে। এখানে দ্বিতীয় পর্যায়ের শিল্পের প্রথম যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্প, আচ্ছা, তাহলে উৎপাদন বা প্রস্তুত শিল্প আমরা বলতে কি বুঝি, যে শ্রম বা যন্ত্রের সাহায্যে কাঁচামালকে আমরা পণ্যে রূপান্তর করি। এখানে আমার শ্রম দিতে হবে এবং যন্ত্র ইউজ করতে হবে, টেকনোলজি ইউজ করতে হবে, এবং শ্রম দেওয়ার মাধ্যমে শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচামালকে আমরা কি করব, পণ্যে রূপান্তর করব, ঠিক আছে। তাহলে আমরা নর্মালি যত ধরনের আমরা শিল্প দেখে থাকি বেশিরভাগ শিল্প উৎপাদন বা প্রস্তুত শিল্পের মধ্যেই পড়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে উৎপাদন বা প্রস্তুত শিল্প সেটাকে আবার ভাগ করা যায়, এটা যে উপবিভাগগুলো যেটার আবার ভাগ আছে, এখানে 4টা ভাগ দেওয়া আছে, 4টা ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বিশ্লেষণ শিল্প, ঠিক আছে। তো বিশ্লেষণ শিল্পটা কি, যে একই পদার্থ থেকে বিভিন্ন পণ্য পৃথক করা, যেমন এই যে খনিজ তেল পরিশোধন, ঠিক আছে, যেটার উদাহরণ একটু আগে আমি দিয়েছি। উদাহরণটা যদি আবার বলি, যে খনিজ তেল, ঠিক আছে, সেই খনিজ তেলটাকে পরিশোধিত করে আমি সেখান থেকে আলাদা আলাদা করে করে আমি পেট্রোল তৈরি করতে পারছি, আমি ডিজেল তৈরি করতে পারছি, ঠিক আছে, কেরোসিন তৈরি করতে পারছি। তাহলে এই যে এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প, যে একটা পদার্থ, একটা খনিজ পদার্থ, একটা মানে ক্রুড অয়েল যেটাকে আমরা বলি, সেই ক্রুড অয়েলের মাধ্যমে আমরা একই পদার্থ থেকে বিভিন্ন পণ্য আমরা তৈরি করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্পের মেইন থিম এটাই থাকবে, যে একটা প্রোডাক্ট থেকে আমি সেটাকে আলাদা আলাদা করে, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব, যে এই হচ্ছে বিশ্লেষণ শিল্প। আছে তাহলে বিশ্লেষণ শিল্পে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যা যা জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি করব, আলাদা আলাদা করে, যে এটা এখন একটা পদার্থ, এটা আরেকটা, এটা আরেকটা, ঠিক আছে। ধরি আমরা এইটা যদি খনিজ তেল বা ক্রুড অয়েল হয়ে থাকে, এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে কেরোসিন, এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে ডিজেল। তাহলে এরকমভাবে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট থেকে বা একটা পদার্থ থেকে যখন আমরা পৃথক করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব, তখন সেটাকে আমরা কি বলবো, বিশ্লেষণ শিল্প বলবো। আচ্ছা আচ্ছা, তারপর আমরা নেক্সটটাতে চলে যাই, যৌগিক শিল্প। যৌগিক শিল্পতে কি করা হয়, যে পৃথক পৃথক পদার্থ মিশিয়ে নতুন পদার্থ তৈরি করা হয়। এটার উদাহরণটা আছে সিমেন্ট, ঠিক আছে। যৌগিকটা বিশ্লেষণের ঠিক অপোজিট কাজটা হয়, যে আমি ডিফারেন্ট প্রোডাক্ট, যেমন এটা আমরা ধরে নিই যে সিমেন্টের ক্ষেত্রে এটা আমার চুনা পাথরের গুঁড়ো, দেন হচ্ছে এটা আমার মাটি, এটা আমার বালি, এই জিনিসগুলো মিশিয়ে আমরা সিমেন্ট তৈরি করব, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিসকে একত্রিত করে, এই তিনটা জিনিসকে একসাথে করে আমি সিমেন্ট তৈরি করলাম, এটা হচ্ছে আমার সিমেন্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিমেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যৌগিক শিল্প, যে পৃথক পৃথক পদার্থগুলোকে মিশিয়ে বা পৃথক পৃথক পদার্থগুলোকে একত্রিত করে আমরা একটা নতুন পদার্থ বা নতুন পণ্য তৈরি করছি, এই হচ্ছে যৌগিক শিল্প, যেটার উদাহরণ দেওয়া আছে এখানে সিমেন্ট। যে আমরা আলাদাভাবে চুনা পাথর, মাটি, বালি, এই তিনটাকে আমরা একত্রিত করে আমরা সিমেন্টটা তৈরি করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্পটা কি, যে বিভিন্ন ধাপের মাধ্যমে পণ্য তৈরি করা, ঠিক আছে। প্রক্রিয়াজাতকরণের মেইন জিনিসটা কি, আমরা বিভিন্ন ধাপে ধাপে পণ্যটা তৈরি করব, আমরা যে কোনো একটা পণ্য এরকম থাকবে না যে একটা পণ্য সরাসরি তৈরি হয়ে গেল, আমরা ধাপে ধাপে আমাদের পণ্যটা তৈরি করতে হবে। এটার উদাহরণ দেওয়া আছে তুলা থেকে কাপড়, যে তুলা থেকে যদি আমি কাপড় তৈরি করতে চাই, প্রথমে আমার তুলা থেকে সুতা করতে হবে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট স্টেপে কি থাকবে, আমাদের কয়টা ধাপে যেতে হয় আমরা যদি দেখি, ফার্স্টে আমরা একটা ধাপ আমাদের যাচ্ছে হচ্ছে তুলা থেকে আমি কি করছি, তুলা থেকে আমি সুতা তৈরি করছি, একটা ধাপ গেল, এটাকে আমরা 1 নাম্বার ধাপ ধরি। তারপর 2 নাম্বার ধাপ হচ্ছে এই যে আমরা সুতা তৈরি করছি, সেই সুতা থেকে আমি কাপড় তৈরি করলাম, তাহলে এটা আমাদের 2 নাম্বার ধাপ। তারপর 3 নাম্বার ধাপে ওই যে আমার কাপড়টা, সেই কাপড়টাকে আমি হচ্ছে সেলাই করলাম, ঠিক আছে, সেলাই করে ধরে আমি শার্ট তৈরি করলাম, ঠিক আছে। তারপর আমি আবার যে শার্টে বোতাম লাগাবো, শার্টে যদি আমরা অন্য লাগাই, ঠিক আছে, কলার ফিট করলাম, এই যা কিছু করার, এই সব কিছু করে, তাহলে এরকম যে বিভিন্ন ধাপের মাধ্যমে যখন পণ্য তৈরি করা হবে তখন সেটাকে আমরা
প্রক্রিয়াজাতকরণ শিল্প বলে থাকবো, ঠিক আছে? যে ধাপে ধাপে পণ্যটা তৈরি করা হবে, ঠিক আছে? তাহলে বিশ্লেষণ শিল্প কী করছে, একই পদার্থকে আলাদা আলাদা করে আমরা করছি, যৌগিকে কী করছে, আলাদা আলাদা পদার্থগুলোকে একসাথে মিক্স করে আমরা মানে একটা নতুন প্রোডাক্ট তৈরি করছি, এবং প্রক্রিয়াজাতকরণে কী করছে, ধাপে ধাপে পণ্যটা তৈরি করছি। আচ্ছা, তারপর আমাদের নেক্সট আমরা দেখব সংযোজন শিল্প, ঠিক আছে? তাহলে সংযোজন শিল্প কি হচ্ছে, যে আলাদা আলাদা যন্ত্রাংশ জোড়া দিয়ে নতুন পণ্য তৈরি করা, যেমন গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো হচ্ছে সংযোজন শিল্পের উদাহরণ। যে আলাদা আলাদা পার্ট, ঠিক আছে, আলাদা আলাদা যন্ত্রাংশ, যে যন্ত্রের অংশ, এগুলোকে আমরা জোড়া দিয়ে দিয়ে একত্রিত করে আমরা একটা নতুন প্রোডাক্ট তৈরি করব, ঠিক আছে? সেটা হচ্ছে সংযোজন শিল্প। যেমন গাড়ি একদম টোটাল একটা গাড়ি একসাথে তৈরি করা হয় না, গাড়ির বিভিন্ন পার্টস, গাড়ির সিট তৈরি করা হলো, চাকা তৈরি করা হলো, ঠিক আছে, শেল তৈরি করা হলো, সামনে স্ক্রিন তৈরি করা হলো, এই সব কিছু তৈরির পরে এগুলোকে একসাথে ফিট করে আমাদের টোটাল গাড়িটা তৈরি হচ্ছে, ঠিক আছে? কম্পিউটারও সেম। তাহলে এরকম আলাদা আলাদা পার্টসগুলোকে যখন আমরা একসাথে করে একটা নতুন শিল্প বা পণ্য তৈরি করি, তখন সেটাকে আমরা সংযোজন শিল্প বলবো। এই যে চারটা শিল্প, এই চারটা শিল্পই উৎপাদন বা প্রস্তুত শিল্পের আন্ডারে যাবে, ঠিক আছে? ওকে, দেন এরপর আমরা আবার নতুন একটা ভাগ দেখি, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কি, যে রাস্তা বা সেতু বা বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা, ঠিক আছে, নির্মাণ করা বা তৈরি করা। তো এরকমভাবে যখন আমাদের কোনো কিছু তৈরি করা হবে, কোনো ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন হবে বা কোনো কিছু একটা তৈরি করা হবে, সেটা যে হোক, কোনো বিল্ডিং হোক, রাস্তা হোক, সেতু হোক, বাঁধ হোক, যাই হোক না কেন, কোনো কিছু তৈরি করা, নির্মাণ করার যে শিল্পটা, সেটি হচ্ছে আমাদের নির্মাণ শিল্প, ঠিক আছে? তারপর হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প হচ্ছে মানুষের জীবনযাত্রাকে সহজ করতে বা যে সেবাগুলো প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? যেমন এখানে উদাহরণ দেওয়া আছে গ্যাস, বিদ্যুৎ, ঠিক আছে, পানি, এগুলো কি, তারপর হচ্ছে ওয়াইফাই, আমরা যে ওয়াইফাই ইউজ করি, এগুলো, এই ধরনের সব কিছু, যে যেখানে আমাদের জীবনযাত্রাকে সহজ করতে সেবা প্রদানের মাধ্যমে আমরা যে শিল্পগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্প। এটার মেইন উদ্দেশ্যটা এটা থাকে যে এটার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানটা কী হবে, সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে শিল্পের প্রকারভেদে প্রাথমিক শিল্প এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প দুইটি পড়ে ফেলেছি, ঠিক আছে? আমাদের এই হচ্ছে শিল্পের প্রকারভেদ। আচ্ছা, আশা করি তোমরা সবাই শিল্পের প্রকারভেদ সম্পর্কে ক্লিয়ার আছো, এবং যদি তোমরা ক্লিয়ার না থাকো তোমরা অবশ্যই কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্টে কোয়েশ্চেন করতে পারো। ওকে, তাহলে শিল্পের প্রকারভেদ সম্পর্কে আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা এখন শিল্পের কিছু সমস্যা আছে, ঠিক আছে, যে মানে বাংলাদেশের ক্ষেত্রে পার্টিকুলারলি, এটা বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো ফেস করে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো যে প্রবলেমগুলো ফেস করে, সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা বাংলাদেশের শিল্পের সমস্যাগুলো এখানে পড়বো। এখানে কি দেওয়া আছে, যে বাংলাদেশের শিল্পায়নের প্রধান অন্তরায়গুলো, যে প্রধান যে অন্তরায়, যে প্রধান যে জিনিসগুলোর কারণে শিল্প বা ইন্ডাস্ট্রিগুলো প্রবলেম ফেস করে, সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে উন্নত প্রযুক্তির অভাব। উন্নত প্রযুক্তি, টেকনোলজি এবং মূলধনজনিত সমস্যা, এটা বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে সবচেয়ে প্রধান বা মেইন সমস্যা আছে, ঠিক আছে? তো কেন এখানে উন্নত প্রযুক্তির অভাব, মানে কি, টেকনোলজির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, কারণ আমাদের দেশে টেকনোলজি যেগুলো উন্নত বিশ্বে খুব আধুনিক, অনেক ভালো ভালো টেকনোলজি, খুবই অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ইউজ করা হয়। এই ধরনের টেকনোলজি ইউজ করলে খুব কম সময়ের মধ্যে অনেক পণ্য উৎপাদন করা যায়, পণ্যের কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, ফিনিশিং ভালো হয়, সব কিছু নিয়ে কি খুব ভালো একটা পণ্য আমরা পেয়ে থাকি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই উন্নত প্রযুক্তির অভাবের কারণে দেখা যাচ্ছে আমরা কি পণ্যটা সেই রকমভাবে আমরা তৈরি করতে পারি না। আমাদের হয়তো সময় বেশি লাগে, তা না হলে পণ্যর মানটা সেরকম ভালো হয় না, বেশি মানুষের কাজে লাগছে, যে কাজটা মেশিন খুব ইজিলি করে ফেলতো সেটা আমরা মানুষের মাধ্যমে করতে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এরকমভাবে উন্নত প্রযুক্তির অভাব একটা শিল্পের ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা। এবং পাশাপাশি মূলধনজনিত সমস্যা, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের মূলধনজনিত সমস্যাটা একটা বিশাল সমস্যা, ঠিক আছে? যে ব্যবসা করতে চায় বাট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মূলধনের অভাব রয়েছে, ঠিক আছে? তাহলে এই মূলধনজনিত যে সমস্যাগুলো, সেগুলো কি আমাদের শিল্পায়নের প্রথম অন্তরায়। যে ইভেন মূলধন যদি একটা ব্যবসার কম থাকে, একটা ব্যবসায় যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন না থাকে, তখন কিন্তু সে চাইলেও উন্নত প্রযুক্তিতে ইনভেস্ট করতে পারবে না। যে মূলধনই কম, তাহলে সে কীভাবে অ্যাডভান্স টেকনোলজিগুলো কিনবে, কীভাবে বাহির থেকে অ্যাডভান্স টেকনোলজি মেশিনগুলো নিয়ে আসবে দেশে, ঠিক আছে? তাহলে এরকমভাবে উন্নত প্রযুক্তির অভাব এবং মূলধনজনিত সমস্যা
দেখা দিয়ে থাকে, ঠিক আছে? এটা বাংলাদেশের ক্ষেত্রে এই প্রবলেমটা অলমোস্ট প্রত্যেক শিল্প, প্রত্যেক বাণিজ্য, প্রত্যেক প্রত্যক্ষ সেবা সবাই মোটামুটি ফেস করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণে উদ্যোক্তাদের অনীহা। বাংলাদেশের মানুষ একটু রিস্ক অ্যাভার্স টাইপের, যে তারা ঝুঁকি কম নিতে পছন্দ করে, ঠিক আছে? বেশি ঝুঁকি গ্রহণ করতে চায় না, ঠিক আছে? বেশিরভাগ মানুষ চাকরির দিকে ঝুঁকে পড়ে এই কারণেই, যে ঝুঁকি নেই, ঠিক আছে? ঝুঁকি কম, চাকরি তো অবশ্যই ঝুঁকি আছে, বাট ঝুঁকিটা কম। ব্যবসার ক্ষেত্রে একটু ঝুঁকিটা পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে? তাহলে ঝুঁকি গ্রহণে উদ্যোক্তাদের অনীহা। একটা নতুন একটা শিল্প বা নতুন একটা প্রোডাক্ট আমি তৈরি করব, তখন কিন্তু সেখানে অবশ্যই ঝুঁকি থাকবে। ঝুঁকি তো থাকবেই, কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করব, সেটা আমার প্রোডাক্টটা মানুষ অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। প্রোডাক্ট আমার বিক্রি হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তো এরকম টাইপের বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। তাহলে এই ঝুঁকিগুলো যদি গ্রহণ করা যায়, সেই ঝুঁকি নিলেই কিন্তু তখনই কিন্তু রিটার্ন আসবে, ঠিক আছে? নো, বলে না যে নো রিস্ক নো গেইন, যে কোনো রিস্ক না নিলে কোনো গেইন আসবে না, তেমনভাবে কোনো ঝুঁকি না নিলে সেখান থেকে কোনো মুনাফা বা প্রফিট আসবে না, ঠিক আছে? তাহলে এই ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তাদের এই অনীহার থাকার কারণে বাংলাদেশে অনেক শিল্প মানুষ উদ্যোগই নিচ্ছে না, ঠিক আছে? ব্যবসা দাঁড়াই করাচ্ছে না, শিল্প মানে গঠিতই হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা শিল্পের আরেকটা অন্তরায়। তারপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং অদক্ষ ব্যবস্থাপনা। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায়, ঠিক আছে? যেমন হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, এই ধরনের জিনিসগুলোর কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, ঠিক আছে? আবার আবার আমরা যদি দেশ ছাড়া, দেশের বাইরে, ন্যাশনাল ছাড়া যদি আমরা ইন্টারন্যাশনালিও চিন্তা করে দেখি, যেমন এখন হচ্ছে ইরান এবং ইউএসএ ইসরায়েল এই যে একটা যুদ্ধ চলছে, ঠিক আছে? তো এটার কারণে কি হচ্ছে? তেলের সংকট। তো তেলের সংকটের কারণে কিন্তু এই যে সরকার ঘোষণা দিয়েছে কি, মার্কেটগুলো 6টা নাকি 8টার মানে পর্যন্ত খোলা থাকবে, এর বেশি সময় খোলা থাকতে পারবে না। তাহলে কি ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে না? তারা আরও যত বেশি খোলা রাখতে পারতো, তাদের তত পণ্য বেশি বিক্রি হতো, ঠিক আছে? তাহলে এই যে এখন কিন্তু যে শিল্প মালিকরা, ঠিক আছে, ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মার্কেট একটা নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকটা দীর্ঘ সময় ধরে মার্কেট খোলা থাকছে না। তো যখন এরকম হচ্ছে, তখন কি হচ্ছে? যে ব্যবসায়ীরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তখন যখন একটা দেশে রাজনৈতিক অস্থিরতা কাজ করে, তখন সে দেশের মানুষরা শিল্পে বা হচ্ছে বাণিজ্যে, ব্যবসায়, মূল কথা হচ্ছে ব্যবসায়, তখন তারা ইনভেস্ট করতে ভয় পায়, ঠিক আছে? যে আমার এখানে ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার দেশের পরিস্থিতি কি ভালো না। ইভেন এরকম দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে, তখন বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে, বাহির থেকেও ধরেন আমাদের পণ্য মানে কিনবে, ঠিক আছে? ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসগুলো খুব স্লো চলতে থাকে, কারণ দেশের রাজনৈতিক অবস্থা ভালো না থাকলে বাহিরের ফরেন কান্ট্রিগুলোও চায় না দেশ থেকে প্রোডাক্ট কিনে নিতে, ঠিক আছে? ফলে আমাদের এক্সপোর্টের পরিমাণ কমে যায়। আচ্ছা, তাহলে রাজনৈতিক অস্থিরতা এবং অদক্ষ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, ব্যবস্থাপনা যদি ভালো না হয়, তাহলেও কিন্তু একটা ব্যবসা বেশি একটা উন্নতি করতে পারে না, ঠিক আছে? তো এই জন্য শিল্পের ক্ষেত্রে অদক্ষ ব্যবস্থাপনা, এটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে একটা খুব বড়সড় একটা বাধা আমরা বলতে পারি। এই যে আমরা ব্যবস্থাপনা পড়ছি, হ্যাঁ, আমরা ব্যবস্থাপনা পড়ে ব্যবস্থাপনা সম্পর্কে আমরা খুব ভালো আইডিয়া নিচ্ছি, অনেক কিছু আমরা জানতে পারছি। ইন ফিউচার আমরা যদি দক্ষ ব্যবস্থাপক হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে যদি সব কিছু ম্যানেজ করা যায়, সঠিকভাবে যদি সব কিছু ব্যবস্থাপনার কাজগুলো করা যায়, তাহলে কিন্তু ব্যবসা উন্নতি করবে, ঠিক আছে? যে ব্যবস্থাপনাকে একদম পরিকল্পনা থেকে শুরু করে একদম নিয়ন্ত্রণ পর্যন্ত সব কিছু আমি করছি সুন্দর করে, ঠিক আছে? পরিকল্পনা করছি, সংগঠিতকরণ করছি, তারপর সেগুলোকে আমাদের যা যা আছে, আমাদের ব্যবস্থাপনার ডিটেলসে না যাই, কারণ ব্যবস্থাপনা খুব বড় একটা হিউজ ভাস্ট একটা টপিক, তো সেখানে আমরা না যাই। তবে আমাদের যদি দক্ষ ব্যবস্থাপক থাকে, তাহলে ব্যবসায় ভালো করতে পারে, ঠিক আছে? কারণ ব্যবসা তখন সীমিত সম্পদ দিয়ে তার সর্বোচ্চ বেনিফিট, সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসতে পারে, তখনই ব্যবসা ভালো করে বা উন্নতি করে। আর যদি অদক্ষ ব্যবস্থাপক থাকে, ব্যবস্থাপকও যদি ঠিকঠাক করে জিনিস ম্যানেজ করতে না পারে, বিজনেসটা ঠিকঠাক করে রান করাতে পারছে না, ম্যানেজ করতে পারছে না, তখন ব্যবসা বা শিল্প ভালো করতে পারে না, ঠিক আছে? তারপর হচ্ছে দক্ষ উদ্যোক্তা এবং পর্যাপ্ত কাঁচামালের অভাব আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। যে উদ্যোক্তা, আমি একটা কিছু, আমার কাছে একটা আইডিয়া আছে, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের, তো আমি উদ্যোক্তা, আমার কাছে আইডিয়া আছে, তার মানে আমি উদ্যোক্তা। বাট আমি যদি দক্ষ উদ্যোক্তা না হই, আমি যদি উদ্যোক্তা হয়ে ব্যবসা সম্পর্কে কোনো কিছু না জানি, তখন আমার খুব ভালো একটা আইডিয়া থাকা সত্ত্বেও আমি সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে ভালো একটা ব্যবসা বা শিল্প আমি দাঁড়া করাতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কাছে জাস্ট আইডিয়াটাই আছে, ঠিক আছে, কিন্তু আমার সেটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করার মতো, সেটা ঠিকঠাকভাবে বাস্তব জীবনে রূপান্তর করার মতো আমার কি নেই, দক্ষতা নেই, ঠিক আছে? তো এই জন্য অদক্ষ উদ্যোক্তা, মানে দক্ষ উদ্যোক্তা এটা আমাদের দেশে কম, এই জন্য এটা আমাদের সমস্যার মধ্যে আছে। এবং পর্যাপ্ত কাঁচামালের অভাব, যে বাংলাদেশের কাঁচামালের ক্ষেত্রে, যেমন উদাহরণ যদি দিই, এরকম অনেক অনেক পণ্যের ক্ষেত্রে কাঁচামাল আছে যেটা বাহির থেকে আনতে হবে,
আমাদের দেশে নেই, সেটা আমাদের দেশে হয়তো অ্যাভেলেবেল নেই, বাহির থেকে কাঁচামাল নিয়ে আসতে হবে। তখন বিভিন্ন ধরনের কারণে আমরা কি বাংলাদেশ থেকে যখন ইম্পোর্ট করি, সরকার হয়তো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিচ্ছে, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে মুদ্রার ভ্যালু কম, তো তখন আমরা চাইলেও হচ্ছে মানে কস্ট এফিশিয়েন্টভাবে কোনো কিছু একটা আনতে পারি না। তারপর আমাদের হচ্ছে মুদ্রার যে ভ্যালু, ঠিক আছে, সেটা খুব ওঠানামা করছে, আমাদের এক্সচেঞ্জ রেট খুব দ্রুত বাড়ছে, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে আমরা ইউএসএ ডলার যদি আমরা দেখি, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে ডলারের প্রাইস খুবই বেড়ে যাচ্ছে। আর তার মানে কি আমাদের বাংলাদেশের টাকা দুর্বল হয়ে যাচ্ছে। তো এমন হলে একটা জিনিস যখন বাহির থেকে আনতে হবে কোনো একটা কাঁচামাল, তখন সেটা আনা সম্ভব হয়ে থাকে না, কিংবা খুব জটিল হয়ে যায়, ঠিক আছে? তো তখন হচ্ছে কাঁচামালের আমাদের অভাব দেখা দিতে পারে। আচ্ছা, আমলাতান্ত্রিক জটিলতা, এটাও কিছুটা ওই রাজনীতির সাথে আমরা তুলনা করতে পারি, যে যখন কোনো কিছুর থাকে যে গণতান্ত্রিক কোনো কিছু থাকে না, ঠিক আছে, আমলাতান্ত্রিক থাকে যে আমি যেটা বলছি সেটাই, ঠিক আছে, এরকমই হবে। তো তখন তখন মানে শিল্প ঠিকঠাক করে কাজ করতে পারে না তখন, কারণ আমলাতান্ত্রিক ক্ষেত্রে যে একজন ব্যক্তি সে যা মনে করছে, ঠিক আছে, সে যেরকম তার সুবিধা মনে করছে সেই ধরনের কাজগুলোই সে করবে। তখন ব্যবসা বা শিল্পের জন্য কি ভালো হচ্ছে সেগুলো বিবেচনায় আনা হয় না, সেগুলো ঠিকঠাক করে কনসিডার করা হয় না। তো এই জন্য আমলাতান্ত্রিক জটিলতা থাকলেও কি হয়, এটা একটা শিল্পের বাধা হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এই আমরা এখন তখন যা যা দেখলাম এই হচ্ছে শিল্পের সমস্যাসমূহ। আচ্ছা, তারপরে এবার আমরা শিল্পর পার্টটা শেষ আমাদের মোটামুটি, এখন আমরা বাণিজ্যের পার্টটা শুরু করব, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা শিল্প সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। শিল্পর আমরা মোটামুটি সংজ্ঞা থেকে শুরু করে বৈশিষ্ট্য পড়লাম, সমস্যা পড়লাম, প্রকারভেদ পড়লাম, সব কিছু পড়ে ফেলেছি আমরা, শিল্প টোটালি কভার করে ফেলেছি, ঠিক আছে? এখন আমাদের নেক্সট আমরা বাণিজ্য সম্পর্কে পড়বো। আমরা জানি ব্যবসার 3টা ধাপ আছে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্প পার্ট শেষ করে ফেলেছি, এখন আমরা বাণিজ্য পড়বো, দেন আমরা প্রত্যক্ষ সেবাতে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বাণিজ্যের ধারণা, আমরা ফার্স্টে বাণিজ্যের বেসিক যে ধারণা সেটা আমরা নেই। কি বলছে যে আমাদের ফার্স্টে এখানে বাণিজ্যের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আমরা এর আগেও পড়েছি, তা আমরা আবার দেখি যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্প, যে শিল্পে যে পণ্য সামগ্রীগুলো যেগুলো উৎপাদন হয়েছে, ঠিক আছে, বা প্রকৃত ভোগকারীর কাছ থেকে, যে আমরা শিল্পে একটা কিছু তৈরি করলাম, তৈরি করার পর সেটাকে আমরা পরবর্তী শিল্পতে নিয়ে যাব, ঠিক আছে? এখানে কিন্তু এই পরবর্তী শিল্পতে নিয়ে যাওয়া বা প্রকৃত ভোগকারীর কাছে নিয়ে যাওয়া, ঠিক আছে? শিল্পে একটা কিছু তৈরি করা হচ্ছে, ধরি আমরা প্রাথমিক শিল্পে একটা কিছু তৈরি করেছে, মানে প্রাথমিক শিল্পের কিছু একটা, তাহলে প্রাথমিক শিল্পের সেই পণ্যটা যদি আমি পরবর্তীতে শিল্প মানে দ্বিতীয় পর্যায়ের শিল্পে নিয়ে যাই বা প্রকৃত ভোগকারীর কাছে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এই পৌঁছানোর ক্ষেত্রে যেসব বাধা দেখা দেয়, ঠিক আছে, আমি পৌঁছানোর ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই, ঠিক আছে? এই বাধাগুলো দূর করার জন্য বিনিময় মানে ক্রয় বিক্রয়, যে আমার প্রাথমিক পর্যায়ে একটা শিল্প আছে, সেটাকে আমি যখন দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাব, তখন কি সেটা আমি অবশ্যই বিক্রি করব, সেল করে আমি নিয়ে যাব। তাহলে এই যে বিক্রয়ের যে ব্যাপারটা, ঠিক আছে, বিনিময় বা ক্রয় বিক্রয় এবং এর সহায়ক যাবতীয় কাজ, যে বিভিন্ন বাধা, যে যেমন আমাদের মানে স্থানগত বাধা থাকে, যে এখান থেকে ওখানে আমার নিতে হবে পণ্যটা, ঠিক আছে, তো তখন হচ্ছে নেওয়ার ক্ষেত্রে আমি পরিবহন ইউজ করলাম, স্থানগত বাধা দূর হয়ে গেল। তো এই ধরনের কাজগুলো যেগুলো স্থানগত বাধা বলি, দেন গুদামজাতকরণ বলি, বিমা বলি, ব্যাংকিং বলি, সব কিছু, ঠিক আছে, এই সহায়ক যাবতীয় কাজই হচ্ছে বাণিজ্য। আচ্ছা, এটা সম্পর্কে আমরা ডিটেলসে এখনই আবার পড়ে ফেলবো। আচ্ছা, আমরা এখন সংজ্ঞাগুলো জাস্ট একটু ব্রিফে আমরা সংজ্ঞাগুলো পড়ে নিচ্ছি। তারপরে অধ্যাপক MC শুক্লার মতে, আচ্ছা, তো উনি কি বলেছে যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া, যে ক্রয় বিক্রয় যে করা হবে এটার যে প্রক্রিয়াটা বা প্রসেসটা এবং এর সাথে জড়িত অন্যান্য কাজ। তো ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াটা মানে কি, যে পণ্য বিনিময় বা পণ্য যে আমরা ক্রয় বিক্রয় করছি, তো সেই ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া, যে যেভাবে আমরা পণ্য বিনিময় করছি বা ক্রয় বিক্রয় করছি এবং এর সাথে জড়িত অন্যান্য কাজ, যেগুলোকে আমরা বাণিজ্যের সহায়ক কার্যাবলী বলে থাকি, যেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি। যেমন গুদামজাতকরণ উদাহরণ দিচ্ছে, গুদামজাতকরণ, শ্রেণীবদ্ধকরণ, মৌলিকীকরণ, অর্থায়ন, বীমাকরণ, পরিবহন, যা পণ্য বিনিময়কে সহজ করে তাকে বাণিজ্য বলে। আচ্ছা, আমি এখন ধাপে ধাপে বলি। গুদামজাতকরণ মানে কি, একটা পণ্যকে স্টোর করে রাখা, ঠিক আছে, যাতে পণ্যটা ভালো থাকে, মানে একটা সময়ের পণ্য যাতে আমি আরেকটা সময়ে যে সেটা সেল করতে পারি, বিক্রয় করতে পারি। তো এই গুদামজাতকরণের ক্ষেত্রে আমাদের সময়গত বাধাটা দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর শ্রেণীবদ্ধকরণ মানে কি, শ্রেণীবদ্ধকরণ কি, এটাকে হচ্ছে সাজানো, ধাপে ধাপে সাজানো। আচ্ছা, আমি পুরোটাকে যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝি তাহলে মেবি জিনিসটাও ইজি হবে, তাই না? আচ্ছা, আমরা ধরি গার্মেন্টসে যে পণ্য তৈরি হয় না, গার্মেন্টসে যে পোশাকগুলো তৈরি হচ্ছে সেটার উদাহরণ আমরা নিচ্ছি, ঠিক আছে। তাহলে গার্মেন্টসে
ফার্স্টে পোশাক তৈরি করা হলো, ঠিক আছে। তাহলে তৈরি করার পর সেই পোশাকগুলো ফার্স্টে রাখা হয় একত্রিত করে, সেটা হচ্ছে গুদামজাতকরণ, ঠিক আছে। তারপর শ্রেণীবদ্ধকরণ, ধর আমি আলাদা করলাম, যে শার্টগুলোকে আলাদা করলাম, একই গার্মেন্টসে সব ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, বাট আমি শার্ট আলাদা করলাম, প্যান্ট আলাদা করলাম, জামা বা ড্রেস আলাদা করলাম, ঠিক আছে। তাহলে এই যে আলাদা আলাদা করলাম, এটাকে আমরা কি বলি, শ্রেণীবদ্ধকরণ। দেন মোড়কীকরণ, মানে প্যাকেজিং করা, ঠিক আছে। আমরা সেগুলোকে প্রত্যেকটা শার্ট এক একটা প্যাকেটের মধ্যে আমরা মানে রাখলাম। তারপর হচ্ছে অর্থায়ন। অর্থায়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে অর্থায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এই যে পণ্যগুলো তৈরি করব, ঠিক আছে, তো তৈরির জন্য আমার অবশ্যই অর্থও লাগবে। তাহলে সেই যে অর্থ সংগ্রহের যে ব্যাপারটা, অর্থ কোথা থেকে আসবে সেই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি, অর্থায়ন বলে থাকি। কিংবা এখানে আমরা যেহেতু গার্মেন্টসের উদাহরণ দিয়েছি, তাহলে গার্মেন্টসের উদাহরণে আমরা এই মোড়কীকরণ করার পর পণ্যটা যে বিক্রি করব, তখন আমাদের টাকাগুলো কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, তো সেটা হচ্ছে অর্থায়ন। তারপর বিমাকরণ। বিমাকরণ কি, ইন্স্যুরেন্স করা। আমার প্রোডাক্টগুলোর কোনো কারণে ক্ষতি হয়ে গেল, ঠিক আছে, এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি সেটাকে বিমা করলাম, ঠিক আছে। তারপরে পরিবহন। পরিবহন মানে কি, এই যে পণ্যটা আমার গার্মেন্টস থেকে দোকানে যাবে, গ্রাহকদের কাছে যাওয়ার মানে পৌঁছানোর জন্য সেটা দোকানে যাবে, তাহলে এই যে এটা হচ্ছে মানে আমার ফ্যাক্টরি টু হচ্ছে দোকান বা শপিং মলগুলোতে যাবে, সেটার জন্য পরিবহন, ঠিক আছে। তাহলে এই যে সবগুলো কাজ, এগুলো কি পণ্য বিনিময়কে সহজ করে তুলে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বাণিজ্য বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আবার সংখ্যাটা দেখে নিই, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া, ঠিক আছে, যেমন যেটাকে আমরা ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় বলি, এবং এর সাথে জড়িত অন্যান্য কাজ, যেমন গুদামজাতকরণ, শ্রেণীবদ্ধকরণ, মোড়কীকরণ, অর্থায়ন, বিমাকরণ ও পরিবহন, ঠিক আছে। এই যে কাজগুলো আছে, এগুলো পণ্য বিনিময়কে সহজ করে তোলে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় বিনিময় সহায়ক কার্যাবলী, ঠিক আছে। তাহলে এই সবগুলোকে একত্রিতকরণ করে আমরা কি বলতে পারি, বাণিজ্য বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে বাণিজ্যর ভাগটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, আমি একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে পণ্য বিনিময়। পণ্য বিনিময়টা কোনটা, সেটা হচ্ছে এই যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া, সেটা, ঠিক আছে। তাহলে এটাকেও বলা হয় পণ্য বিনিময়। তাহলে বাণিজ্যের একটা ধাপ হচ্ছে পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। ঠিক আছে, তাহলে এই আমাদের পণ্য বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলী, এই দুইটা জিনিসকে যখন আমরা একত্রিত করছি, তখনই আমরা সেটাকে কি বলছি, বাণিজ্য বলছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু আমাদের মাথায় রাখবো। আচ্ছা, তাহলে আমাদের বাণিজ্যের ধারণাটা মোটামুটি শেষ, ঠিক আছে। বাণিজ্যের এই ছিল বাণিজ্যের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে পণ্য বিনিময় আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় বলতে ক্রয় বিক্রয়কে বোঝানো হয়, আর বিনিময় সহায়ক কার্যাবলী বলতে বোঝানো হয় গুদামজাতকরণ, মোড়কীকরণ, ব্যাংকিং ও বিমা, ঠিক আছে। এই সব কিছু আমাদের বিনিময় সহায়ক কার্যাবলী। আচ্ছা, তারপরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, ঠিক আছে, বৈশিষ্ট্য বা বাণিজ্যের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি। প্রথমটা যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যবসায়ের শাখা। কেন বাণিজ্য ব্যবসায়ের শাখা, শিল্প যেমন ব্যবসায়ের শাখা, তেমন বাণিজ্য ব্যবসায়ের শাখা, তেমন প্রত্যক্ষ সেবাও ব্যবসায়ের একটি শাখা। ব্যবসায়টাকে তিনটে ভাগে আমরা মেইনলি তিনটে ভাগে ভাগ করতে পারি, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্প ও ব্যবসায়ের একটি শাখা, বাণিজ্য ব্যবসায়ের একটি শাখা, প্রত্যক্ষ সেবা ও ব্যবসায়ের একটি শাখা, ঠিক আছে। এটি ব্যবসায়ের কার্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ। অবশ্যই এটা অবিচ্ছেদ্য অংশ। আমরা শিল্পে যখন পণ্যটা তৈরি করছি, তখন অবশ্যই তো সেই পণ্যটা আমাদের ভোক্তার কাছে পৌঁছাতে হবে। তাহলে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য আমরা কি মানে যে কাজটা করছি, যে কাজগুলো আমরা করছি, সেগুলোই তো বাণিজ্য। তাহলে অবশ্যই ব্যবসার একটা অবিচ্ছেদ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাণিজ্য, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে উপযোগ সৃষ্টি। আচ্ছা, তো বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা উপযোগ সৃষ্টি করে। এটা বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে। পণ্যটা তৈরি হওয়ার পর সেটা যতক্ষণ না ভোক্তার কাছে না পৌঁছাবে, ততক্ষণ কি পর্যন্ত কি ভোক্তারা পণ্যটা ব্যবহার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি পণ্যটা তাদের চাহিদা পূরণ করতে পারবে না। তাহলে এই জন্য আমাদের বলা হচ্ছে যে এটা মানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, ঠিক আছে, দূর করে। যেমন প্রতিবন্ধকতাগুলো কি থাকতে পারে, সময়গত প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা গুদামজাতকরণ দূর করে। স্থানগত প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা পরিবহন দূর করে। অর্থগত প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা ব্যাংকিং
দূর করে, ঠিক আছে। তারপর হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা বীমা দূর করে, ঠিক আছে। তাহলে এই ধরনের সকল প্রতিবন্ধকতাগুলোকে দূর করা হয়, ঠিক আছে, দূর করে উপযোগ সৃষ্টি করা হয়, এটা বাণিজ্যের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে 3 নম্বর যেটা হচ্ছে যে চাহিদা ও যোগানের সমন্বয় করা হয়, যে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন তৈরি করা হয়, ঠিক আছে। উৎপাদক পণ্যটা তৈরি করছে, উৎপাদক কেন পণ্যটা তৈরি করছে, কারণ সে চায় পণ্যটা সেল করতে, এবং ভোক্তা কি চায়, পণ্যটা কিনে সে সেটা ভোগ করতে বা ভোগ করার মাধ্যমে তার চাহিদা পূরণ করতে বা তার প্রয়োজনটা মেটাতে, ঠিক আছে। তাহলে এই উৎপাদক ও ভোক্তার মাধ্যমে সেতু বন্ধন তৈরি করে কে, বাণিজ্য। এখন আমি যদি পণ্য তৈরি করলাম, ঠিক আছে, আমি বাণিজ্যের শিল্পের মাধ্যমে পণ্য তৈরি করলাম, তৈরি করে আমি সেটা আমার ফ্যাক্টরিতে ফেলে রেখে দিলাম, আমি বিক্রি করতে পারছি না, কারণ ক্রেতারা তো জানেন আমার ফ্যাক্টরিতে পণ্য আছে, তাহলে এসে তো আর আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে না প্রোডাক্টটা। সো আমি প্রোডাক্ট তৈরি করলাম, তৈরি করে বিক্রি করতে পারছি না, তখন কি এটা পসিবল, মানে তখন কি আমার দ্বারা ব্যবসা করা পসিবল হতো না। তো এই যে উৎপাদক পণ্যটা তৈরি করলো এবং বাণিজ্যের মাধ্যমে ভোক্তা সেই পণ্যটা ক্রয় করলো, বাণিজ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্যটা পৌঁছালো, ঠিক আছে। তাহলে এই জন্য বাণিজ্য এদের দুইজনের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। আচ্ছা, এই সেতু বন্ধনের ব্যাপারটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে সেতু বন্ধনটা বলতে কি বোঝানো হচ্ছে, তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো। যেমন ধরি এটা উৎপাদক আর এটা হচ্ছে ভোক্তা। এখন উৎপাদকের ফ্যাক্টরিতে পণ্য আছে, ভোক্তাও বসে আছে, তার পণ্যটা দরকার, বাট তারা দুইজন কি একত্রিত হতে পারছে না, তখন বাণিজ্য আসে। বাণিজ্য এসে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দেয়, ঠিক আছে। তাহলে এই যে সেতু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এরকম টাইপের সেতু বন্ধন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে চলতি মূলধনের আধিক্য। আমাদের শিল্পের ক্ষেত্রে আমাদের স্থায়ী মূলধন বেশি লাগে। কেন স্থায়ী মূলধন বেশি লাগে, কারণ আমার অনেক অনেক প্রোডাক্ট আমি তৈরি করব, সেই জন্য আমি কাঁচামাল কিনলাম, কারখানা ভাড়া নিলাম, যন্ত্রপাতি কিনলাম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে হচ্ছে নিয়োগ দিলাম, তারপরে হচ্ছে আমি প্রোডাক্টটা তৈরি করলাম, ঠিক আছে, অনেক টাকার ব্যাপার স্যাপার। তো শিল্পের ক্ষেত্রে খুব মোটা অঙ্কের টাকা বা স্থায়ী মূলধনের আধিক্য বেশি থাকে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে চলতি মূলধনের আধিক্য বেশি থাকে। কারণ কি, বাণিজ্যের ক্ষেত্রে স্থায়ী মূলধনের চেয়ে চলতি মূলধন বেশি প্রয়োজন হয়। যেমন আমি পরিবহন সেবা দিব, ঠিক আছে, তো পরিবহন সেবাতে কি আমার কয়েকটা গাড়ি হলেই হচ্ছে, তাই না। তাহলে আমি সেটার মাধ্যমে কি উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে পারলাম। তাহলে এই যে বাণিজ্যের ক্ষেত্রে কি আমার চলতি মূলধন বেশি লাগলো, ঠিক আছে। তারপর তেমনভাবে হচ্ছে আমি মানে যদি ইয়ার কথা চিন্তা করে দেখি, গুদামজাতকরণের চিন্তা করে দেখি, যে আমি একটা গুদাম করলাম, আমার কাছে কয়েকটা গুদাম আছে, হ্যাঁ, আমি সেগুলো ভাড়া দিচ্ছি, মানুষের জন্য প্রোডাক্ট রাখছে এবং দরকার হলে নিয়ে যাচ্ছে, গুদামজাতকরণ। তাহলে এই বাণিজ্যের যে সেবাগুলো প্রদান করা হয়, বাণিজ্য যা করা হয়, সেই ক্ষেত্রে আমাদের মানে চলতি মূলধনটা বেশি লাগে স্থায়ী মূলধনের থেকে। কিন্তু শিল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের স্থায়ী মূলধনটা বেশি লাগে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে চলতি মূলধন বেশি লাগে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বাণিজ্যে চলতি মূলধনের আধিক্য থাকে এবং শিল্পে কি থাকে, স্থায়ী মূলধনের আধিক্যটা বেশি থাকে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বাণিজ্যের বৈশিষ্ট্য। ওকে, দেন আমরা শিল্পে যেরকম প্রকারভেদ পড়েছি তেমনভাবে আমরা বাণিজ্যেরও প্রকারভেদ পড়ব। এই জিনিসটা আমি একটু শর্টে লিখে দিয়েছিলাম তখন, যে বাণিজ্যকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে পণ্য বিনিময়, আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময়টার মধ্যে কি আছে, বিনিময়ের মধ্যে আছে ক্রয় বিক্রয়, ঠিক আছে। পণ্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছানোর জন্য তো অবশ্যই কী লাগবে, ক্রয় বিক্রয় করা লাগবে। তাহলে এই ক্রয় বিক্রয়টা হচ্ছে পণ্য বিনিময়, ঠিক আছে। এখন পণ্য বিনিময়ের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, যেটা একটা দেশের মধ্যে হয়ে থাকে, একটা দেশের গণ্ডি বা সীমানার মধ্যে হয়ে থাকে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়। তাহলে এই অভ্যন্তরীণ পণ্য বিনিময়ের মধ্যে পাইকারি ও খুচরা এই দুইটা ব্যবসা রয়েছে, ঠিক আছে। তাহলে পণ্য বিনিময়কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, একটা হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়। অভ্যন্তরীণটা হচ্ছে দেশের গণ্ডির ভিতরে বা দেশের ভিতরে, ঠিক আছে, এবং বৈদেশিকটা কি, যে দেশের ভিতরে না, দেশের বাইরে, দেশের সীমানা পেরিয়ে, ঠিক আছে, তাহলে সেগুলো কি বৈদেশিক। তাহলে এই যে অভ্যন্তরীণের মধ্যে পাইকারি এবং খুচরা, যে যখন অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেল করা হচ্ছে, পাইকারি ব্যবসায়ীর কাছে উৎপাদকরা নর্মালি পাইকারি ব্যবসায়ীর কাছে প্রোডাক্ট সেল করছে, দেন পাইকারি ব্যবসায়ী কী করছে, সেগুলো খুচরা ব্যবসায়ীর কাছে সেল করছে, তারপর খুচরা ব্যবসায়ী আলটিমেটলি আমাদের কাছে পণ্যগুলো সেল করছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিনিময়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, যেখানে পাইকারি খুচরা দুইটা আছে। দেন আছে বৈদেশিক পণ্য বিনিময়, ঠিক আছে। তো বৈদেশিক পণ্য বিনিময়ের মধ্যে আবার তিনটা ভাগ আছে, আমদানি আছে, রপ্তানি আছে, পুনঃরপ্তানি আছে। এই জিনিসগুলো এর আগের দিন আমরা পড়েছিলাম, এখন আমরা যদি আরেকটু ভালো করে আইডিয়া দিই। আমদানিটাকে কি বলা হয়, যে ইম্পোর্ট বলা হচ্ছে, ঠিক আছে। যে আমি পণ্য হচ্ছে আমার দেশের পণ্য আমি পণ্য কিনবো, বাহির
বাহির দেশ থেকে আমার দেশে আমি পণ্য নিয়ে আসবো, তাহলে এই জিনিসটাকে আমরা আমদানি বলছি, ঠিক আছে। তার মানে বাহিরের ফরেন কোনো সেলারের কাছ থেকে আমি প্রোডাক্ট বাই করব, তাহলে সেটাকে আমরা কি বলবো, আমদানি বলবো। দেন রপ্তানি কাকে বলবো, রপ্তানি হচ্ছে আমি বিক্রি করব বাহিরের মানুষের কাছে, মানে আমি এক্সপোর্ট করব, ঠিক আছে। আমার দেশের প্রোডাক্ট আমি বাহিরে কি করব, সেল করব, ঠিক আছে। আমি ওখানে সেলার, আর যে বাহির থেকে কিনবে সে হচ্ছে বায়ার। আচ্ছা, এটার উদাহরণ যেমন আমরা চিংড়ি, পাট, এগুলো আমরা কি করি, বাইরে হচ্ছে এক্সপোর্ট করি, ঠিক আছে। গার্মেন্টসের প্রোডাক্ট তো আছে, আরএমজি আমরা যেগুলো বলি। আচ্ছা, দেন পুনঃরপ্তানি, পুনঃরপ্তানিটা এটা সম্পর্কে আমি লাস্ট ক্লাসে আইডিয়া দিয়েছিলাম, যদি তোমরা একটু মনে করতে পারো, যে পুনঃরপ্তানি মানে কি, আমি একটা জায়গা থেকে পণ্যটা আমদানি করে নিয়ে এসে দেন সেটা আমি আরেক দেশে রপ্তানি করছি, এই জিনিসটা হচ্ছে পুনঃরপ্তানি, ঠিক আছে। যে আমি ফার্স্টে কোনো একটা দেশ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পরে সেটা আমি আরেকটা দেশে বিক্রি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আমরা বলি যে, যেমন ধরি যে আমেরিকা কি করেছে, ইরানের উপর স্যাংশন দিয়ে রেখেছে, যে আমেরিকা ইরানের সাথে কি করবে না, ইরানের কোনো পণ্য তারা ক্রয় করবে না, ইরানকে টোটালি স্যাংশন দেওয়া আছে। এখন যদি এরকম হয়, আমি ইরান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, আমদানি করলাম, আমদানি করে বাংলাদেশ আমি আমেরিকার কাছে সেল করলাম, পুনঃরপ্তানি, ঠিক আছে। তাই এই জিনিসটাকে পুনঃরপ্তানি বলে, যে এক জায়গা থেকে প্রোডাক্টটা কিনে এনে, এক দেশ থেকে কিনে নিয়ে এসে আরেক দেশে সেটাকে সেল করা বা রপ্তানি করা, এটাকে পুনঃরপ্তানি বলে, ঠিক আছে। তাহলে আমাদের বৈদেশিক পণ্য বিনিময়টাকে আমাদের তিনটা ভাগ আছে, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আর অভ্যন্তরীণটাতে দুইটা ভাগ আছে, পাইকারি, খুচরা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, ঠিক আছে। এখন আমরা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী যদি দেখে থাকি, এখানে বিনিয়োগ সহায়ক কার্যাবলীতে প্রথমে যে জিনিসটা আছে ব্যাংকিং। ব্যাংকিং কী করছে, অর্থগত বাধা দূর করছে। যে আমি যে প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্ট আমি মানে সেই প্রোডাক্ট আমি কী করব, যে সেল করব, ঠিক আছে। তাহলে আমি যদি সেল করি, আমি কি টাকা নিব আমি, তো তখন আমরা কি ব্যাংকের মাধ্যমে চেক দিয়ে দিচ্ছে, কিংবা ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে, কিংবা হচ্ছে মানি ট্রান্সফার যে বিভিন্ন অ্যাপস আছে সেগুলোর মাধ্যমে আমাকে পেমেন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা কী করছি, আমরা ব্যাংকিংটাকে কাজে লাগাচ্ছি, তো আমরা ব্যাংকিংটা কী করছি, ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে ব্যাংকিংটা কী করছে, অর্থগত বাধা দূর করছে, ঠিক আছে। তাহলে ব্যাংকিং আমাদের অর্থগত বাধা দূর করছে। আচ্ছা, তারপরে বিমা, বিমা আমাদের কি করছে, ঝুঁকিগত বাধা দূর করছে। এই যে রিস্ক থাকে, মানে ব্যবসা মানেই ঝুঁকি, ঠিক আছে, এই ঝুঁকি শিল্পেও থাকে, বাণিজ্যও থাকে। তাহলে এই যে আমার ব্যবসার ক্ষেত্রে যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলো দূর করছে কে, বিমা। যে আমার ব্যবসা আমি যে কোনো সময় আমার খুব রিস্কে পড়ে যেতে পারি, আমি আমার ব্যবসা অনেক বেশি ঝুঁকি দেখা দিতে পারে, তাহলে এই ঝুঁকিগুলোর জন্য আমি বিমা করলাম বা ইন্স্যুরেন্স করলাম, আমি একটা নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিলাম, এবং সেই প্রিমিয়াম দেওয়ার বদলে তারা কি করলো, যদি কোনো আমার ঝুঁকি আমি ফেস করি, কোনো ঝুঁকি আমার হয়, তখন তারা আমাকে ক্ষতিপূরণ দিবে, ঠিক আছে। যে আমি ধরলাম অগ্নি বিমা করলাম আমি, ঠিক আছে, আগুনের জন্য আমি অগ্নি বিমা বা ফায়ার ইন্স্যুরেন্স করলাম, আমি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট প্রিমিয়াম দিচ্ছি, কিংবা বাৎসরিক প্রিমিয়ামও হতে পারে। এখন আমি এটা ধরলাম 5 বছরের জন্য করলাম, ঠিক আছে। তো এই 5 বছরের সময়কালের মধ্যে যদি আমার কোম্পানিতে বা আমার কারখানাতে যদি আগুন লেগে যায়, ঠিক আছে, তখন কিন্তু বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দেবে, আমার যত টাকাই ক্ষতি হয়েছে না কেন, পুরো টাকাটা বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ হিসাবে দিবে। তাহলে এই যে, তো যখন আমার ঝুঁকিটা, যখন আমার সিকিওর থাকছে, আমি ঝুঁকি থেকে যখন সেফ থাকছি বিমার মাধ্যমে, যে বিমার মাধ্যমে আমি যখন ঝুঁকিটা আরেকজনের সাথে শেয়ার করে দিচ্ছি, তখন কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য, মানে শিল্প বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে মানুষের আগ্রহ জাগে। আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি না, যে শিল্পের একটা অন্যতম বাধা হচ্ছে ঝুঁকি গ্রহণে অনীহা, যে মানুষ চায় না, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করতে চায় না, যে বেশি ঝুঁকি নিতে চাচ্ছি না, ঠিক আছে। তো তখন আমাদের এই ঝুঁকিটা যখন দূর করে দেয় বিমার মাধ্যমে, যখন আমরা ঝুঁকি দূর করে ফেলি, তখন কিন্তু অনেকে ব্যবসা, শিল্প, বাণিজ্য এগুলোতে ইন্টারেস্টেড থাকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের সহায়ক কার্যাবলীর মধ্যে সেকেন্ড সহায়ক কার্যাবলী যেটা, সেটা কি, বিমা, এটা ঝুঁকিগত বাধাটা দূর করে। আচ্ছা, থার্ড হচ্ছে পরিবহন। পরিবহনটা কি করে, পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে, যে প্রোডাক্টটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটাকে, সেটাকে আমরা কি বলছি, যে স্থানগত বাধাটা দূর হচ্ছে। যে রাজশাহীর আম ঢাকায় আসছে, ঠিক আছে, তাহলে রাজশাহীর আমটা এখন ঢাকার মানুষও কি খেতে পারছে, তাহলে এর ফলে কি আমাদের যে স্থানগত যে বাধাটা সেটা দূর হচ্ছে। কারখানা থেকে প্রোডাক্টটা কি দোকানে দোকানে যাচ্ছে, তার ফলে কি এই যে উৎপাদক পণ্য উৎপাদন করে বসে রয়েছে, সেই ঝামেলা নেই, এখন সে উৎপাদন করেছে, উৎপাদন করার পর সে কী করলো, বাণিজ্যের মাধ্যমে প্রোডাক্টটা চলে আসলো শপিং মলে, সেখান থেকে আমরা গিয়ে শপিং মল থেকে কিনে নিয়ে আসলাম, কিন্তু আমরা অনলাইনে শপিং করলাম, আমরা অনলাইনে দেখে নিলাম, প্রোডাক্ট চুজ করে অর্ডার দিয়ে
দিয়ে দিলাম, সেই প্রোডাক্ট আমার বাসায় এসে ডেলিভারি দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পরিবহন। পরিবহন আমাদের স্থানগত বাধাটা দূর করছে। আচ্ছা, তারপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ কি করে? এটা সময়গত বাধা দূর করে, ঠিক আছে। সময়গত বাধা মানে কি, যে আমার যে এই যে একটা টাইমের যে ব্যাপার, ঠিক আছে, যে আমার কোনো অনেক ধরনের পচনশীল দ্রব্য আছে, ঠিক আছে, যেগুলো আমাদের খুব ভালো করে ফ্রিজিং করে রাখতে হচ্ছে, তো গুদামজাতকরণে সেটা হতে পারে। কিংবা আমি প্রোডাক্ট তৈরি করলাম, তৈরি করার পর আমি স্টোর করে রাখলাম, যখন যেরকম চাহিদা সেই অনুযায়ী আমি পণ্য দিচ্ছি, বিক্রয় করছি বা সেল করছি, ঠিক আছে। তার মানে কি, আমাদের এই গুদামজাতকরণ, এই গুদামজাতকরণের মাধ্যমে আমাদের সময়গত বাধাটা দূর হচ্ছে। এটাও কি, গুদামজাতকরণটা বাণিজ্যের একটি ভাগ। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্টলি বাজারজাতকরণের প্রসার। এটা মানে হচ্ছে কি, জ্ঞানগত বাধা দূর করে। বাজারজাতকরণের প্রসারকে আমরা বিজ্ঞাপন বলতে পারি, ঠিক আছে। আমার একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপন দিলাম যে আমার এরকম এরকম প্রোডাক্ট আছে, এটার এই ফিচার্স আছে, এরকম এরকম ভালো কাজ করে থাকে, ঠিক আছে। তাহলে এরকম বিজ্ঞাপন দেওয়ার পরে সেই প্রোডাক্টটা যাদের প্রয়োজন তারা সেটা ক্রয় করবে। ক্রয় করলে তাহলে হচ্ছে কি, আমার এই যে পণ্য বিনিময় হবে। তাহলে এই বাজারজাতকরণ কি জ্ঞানগত, যারা জানেই না এইরকম একটা প্রোডাক্ট এক্সিস্ট করে, তাদের তো সেই প্রোডাক্টটার কি হবে না, উপযোগ সৃষ্টি হবে না। তো যখন এই জ্ঞানগত বাধাটা দূর হলো, ঠিক আছে, তখন আমাদের কি হলো, জ্ঞানগত বাধা দূর হয়েছে। তার মানে প্রোডাক্টটা এখন কি, মানুষ জানে এরকম একটা প্রোডাক্ট এক্সিস্ট করে, তখন যাদের সেই প্রোডাক্টটা দরকার তারা সেই প্রোডাক্টটা কী করবে, ক্রয় করে নেবে, ঠিক আছে। এবং ফাইনালি লাস্টে একটা পয়েন্ট আছে ছোট্ট করে, সেটা হচ্ছে যোগাযোগ, ঠিক আছে। তাহলে যোগাযোগ বলতে আমরা কি বুঝি, এই যে আমাদের পণ্যগুলো, সেগুলো আমরা সেল করলাম, সেল করার পর আমাদের কি করতে হবে, কাস্টমারের সাথে যোগাযোগ বজায় রাখতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে, তাদের কোনো প্রবলেম হলে, ঠিক আছে, তাহলে সেই প্রবলেম সলভ করতে হবে, প্রোডাক্টে যে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় তো সেই সেবাগুলো প্রদান করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সব কিছু আছে, এগুলো কিসের আন্ডারে চলে যাবে, যোগাযোগের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই বাণিজ্যের প্রকারভেদগুলো একটু দেখে নিই কুইকলি। ঠিক আছে, তাহলে এই বাণিজ্যের পরে নেক্সট আমরা চলে যাব প্রত্যক্ষ সেবা। তাহলে আমাদের শিল্প শেষ হয়ে গেল, আমাদের বাণিজ্য শেষ হয়ে গেল, এখন আমরা ব্যবসায় শেষ যে ধাপটা, 3 নম্বর যে শাখাটা, সেটা সম্পর্কে পড়বো, এবং সেটা কি, প্রত্যক্ষ সেবা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রত্যক্ষ সেবার এখানে ধারণাটা দেওয়া আছে, আমরা যদি পড়ি কি বলা হচ্ছে, প্রত্যক্ষ সেবা ব্যক্তি একা বা দলবদ্ধভাবে দিতে পারে। মানে কি, প্রত্যক্ষ সেবা একজন ব্যক্তি একাও দিতে পারে, কিংবা কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে দলবদ্ধভাবেও দিতে পারে। যেমন চিকিৎসা সেবার কথা যদি আমরা বলে থাকি, ঠিক আছে, তাহলে চিকিৎসা সেবা যে ডক্টর দিয়ে থাকে, একজন ডক্টর একা একটা চেম্বারে বসতে পারে, সে একা চিকিৎসা সেবা দিতে পারে, কিংবা কয়েকজন ডক্টর একত্রিত হয়ে একটা ক্লিনিক খুলতে পারে এবং সেই ক্লিনিকেও তারা মানে যে চিকিৎসা সেবাটা দিতে পারে। তার মানে প্রত্যক্ষ সেবা কোনো একটা ব্যক্তি একা বা দলবদ্ধভাবে কি করতে পারে, দিতে পারে, ঠিক আছে। তারপরে এই ধরনের সেবার একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায়, আসলে খুব সহজে আলাদা করা যায়। যেমন চিকিৎসা সেবা যারা দিচ্ছে, ডক্টররা দিচ্ছে। আইনি সেবা দিচ্ছে কারা, লয়াররা বা আইনজীবীরা। তারপরে হচ্ছে হিসাব সংরক্ষণ জাতীয় সেবা কারা দিচ্ছে, হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্টরা। শিক্ষা সেবা কারা দিচ্ছে, শিক্ষকরা। তো একটা সেবা থেকে আরেকটা সেবা খুবই ডিফারেন্ট, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে এই ধরনের সেবা একটি থেকে অন্যটিকে খুব সহজে আলাদা করা যায়, খুব সহজে আলাদা বা খুব সহজে ডিফারেন্সিয়েট করা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটি পরিবর্তনশীল এবং এর বিনিময়যোগ্যতা। আচ্ছা আচ্ছা, ফার্স্টে যদি দেখি পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে কি, যে আমাদের প্রোডাক্টগুলো পরিবর্তনশীল মানে কি, আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই কী হবে, সেম থাকবে না। এমনি আমাদের শিল্পের ক্ষেত্রে প্রোডাক্ট সেম থাকে, ঠিক আছে, আমি যে জিনিসটা তৈরি করছি সেটা আমি সেম প্রক্রিয়ায় সেমভাবে তৈরি করছি এবং প্রোডাক্টটা কাইন্ড অফ সিমিলার থাকে, ঠিক আছে। কিন্তু প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কিন্তু সেবাটা সেম বা টোটালি সেম বা সিমিলার কিন্তু থাকে না। যেমন একজন শিক্ষক আমরা ধরি ভালো পড়াচ্ছে, ঠিক আছে, সে ভালো পড়ায়, কিন্তু তাই বলে যে তার প্রত্যেকটা ক্লাস ইকুয়ালি গুড হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। তো এরকমভাবে যে সেবা শিল্প, প্রত্যক্ষ সেবার যে ব্যাপারটা, সেবা কখনো সেম টু সেম দেওয়া সম্ভব না। তারপর আমরা যদি হচ্ছে বিভিন্ন ধরনের বিউটি পার্লারের কথা চিন্তা করে দেখি, হ্যাঁ, মানে ক্লায়েন্টদেরকে সাজানো হচ্ছে, ঠিক আছে, ধরলাম আমরা ব্রাইডাল মেকওভার নেওয়া হচ্ছে। তো একজনের যদি খুব ভালো রেপুটেশন থাকে, তাও যে তার প্রত্যেকটা ব্রাইডই ইকুয়ালি সুন্দর হবে, ঠিক আছে, ইকুয়ালি যে প্রত্যেকটা ব্রাইডকে দেখতে মনে হবে, কিংবা তাদের প্রত্যেকের সার্ভিস যে ইকুয়ালি গুড হবে, এটা কিন্তু বলা যায় না। সুতরাং আমরা কি বলতে পারি, যে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে
যে এটি হচ্ছে পরিবর্তনশীল এবং তারপরে এর বিনিময়যোগ্যতা আছে। বিনিময়যোগ্যতা আছে মানে কি, টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনি, তাই না? প্রত্যক্ষ সেবা কিন্তু আমরা টাকা দিয়ে নিই, ঠিক আছে? যেমন হচ্ছে চিকিৎসা সেবায় ডাক্তারের একটা ফি থাকে, শিক্ষা সেবায় টিচারের একটা বেতন থাকে বা টিউশন ফি থাকে। তো এরকম টাইপের প্রত্যেকটা একটা বিনিময়যোগ্যতা আছে, মানে একটা প্রাইস আছে, যে প্রাইসের মাধ্যমে আমরা সেই প্রাইসটা প্রদান করি এবং বদলে আমরা সেবাটা গ্রহণ করি। এটাই হচ্ছে বিনিময়যোগ্যতা। এটি অদৃশ্যমান। অদৃশ্যমান কি, দেখা যায় না, ঠিক আছে? এই যে শিক্ষক পড়াচ্ছে, তোমরা পড়াটা বুঝছো, তোমরা সেবা নিচ্ছ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেখা যায় না। তারপরে যে ডাক্তার সে চিকিৎসা সেবা দিচ্ছে, সে চিকিৎসা সেবা দিচ্ছে, তুমি যাচ্ছ, এটা তুমি অনুভব করতে পারছো, বাট এটা এরকম না যে তার চিকিৎসাটা দেখা যাচ্ছে এই যে চোখের সামনে, এই যে এই চিকিৎসা, তাই না? তো এরকম না, এটা হচ্ছে দৃশ্যমান না, এটা অদৃশ্যমান, অস্পর্শনীয়, ঠিক আছে? যে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? কারণ কি, সেবা ধরে ছুঁয়ে দেখা যায় না, ঠিক আছে? সেবা হচ্ছে নিয়ে অনুভব করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে এটি অদৃশ্যমান ও অস্পর্শনীয়, যা ধরা, ছোঁয়া বা দেখা যায় না। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে সেবাদানকারী থেকে এরূপ সেবা আলাদা করা যায় না। যে আলাদা করে ফেলতে পারবো না আমরা, যেমন ডাক্তার থেকে আমি চিকিৎসাটাকে আলাদা করতে পারবো না, শিক্ষক থেকে আমি শিক্ষাটা আলাদা করতে পারবো না, আইনজীবী থেকে এই আইনি সেবাটা আমি আলাদা করতে পারবো না, ঠিক? এই জন্য কী বলা হয়, যে সেবাদানকারী থেকে এরূপ সেবা আলাদা করা যায় না, আলাদা করা বা ডিফারেন্ট করে ফেলা যায় না। আচ্ছা, এতে বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয়। যেমন যে চিকিৎসক, সে চিকিৎসা সেবা দিচ্ছে মানে কি, সে হচ্ছে চিকিৎসা, মানে সে মেডিসিন নিয়ে পড়ালেখা করেছে, ঠিক আছে? পড়ালেখা করে সে দক্ষতা অর্জন করে তারপর সে সেবাটা দিতে পারছে। একজন শিক্ষক তোমাকে পড়াচ্ছে মানে কি, তার আগে সে নিজে পড়াগুলো পড়েছে, সে পড়ে সে জেনেছে, দক্ষতা অর্জন করেছে, দেখেই তোমাদেরকে সে পড়াতে পারছে, ঠিক আছে? একজন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইনি ব্যক্তি, আইনজীবী, সে আইনি সেবা দিচ্ছে মানে কি, সে আইন নিয়ে, ল নিয়ে লেখাপড়া করেছে, পড়ালেখা করার পরে সে দক্ষতা অর্জন করে তোমাদেরকে আইনি সেবা দিচ্ছে। আচ্ছা, তাহলে এতে বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয় প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে। সাধারণত এটি একটি স্বাধীন পেশা, অবশ্যই স্বাধীন পেশা, কারণ প্রত্যক্ষ, অবশ্যই এটি একটি স্বাধীন পেশা। কেন এটি একটি স্বাধীন পেশা, কারণ কি, এখানে হচ্ছে আমরা হচ্ছে যে মানে সেবাটা যেটা দেওয়া হচ্ছে, এটা এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময়টাতে এইভাবেই দিতে হবে, ঠিক আছে? তো সেবা একটা প্রত্যক্ষ সেবা স্বাধীন পেশা। একজন ডাক্তার, তার ইচ্ছে হলো সে যে কয়দিন ইচ্ছে হলো সে ক্লিনিকে বসলো, তারপরে সে তার ইচ্ছে হলো না, সে আর মানে এই সেবা দেওয়াটা কন্টিনিউ করলো না। একজন শিক্ষক, তার যে কয়দিন ইচ্ছে হলো সে পড়ালো, যখন তার আর ইচ্ছে হলো না, যখন তার মনে হচ্ছে এখন আমি রিটায়ার করবো, সে আর হচ্ছে পড়াচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা কি একটা স্বাধীন পেশা। আচ্ছা, তাহলে আশা করি তোমরা প্রত্যক্ষ সেবার এই ধারণার এই সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। ওখানে যেরকম আমরা ধারণা নিয়েছি, ধারণার সাথে এই জিনিসগুলো মানে মোটামুটি সিমিলার টাইপের। আমরা যদি দেখি, অস্পর্শনীয়তা, যেটা আমরা অলরেডি পড়েছি, যেটা ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে? তারপর সংরক্ষণ বা মজুতযোগ্য নয়। আমরা কিন্তু সেবাটাকে সংরক্ষণ বা মজুত করে রাখতে পারি না, ঠিক আছে? আমার সাথে সাথে দিতে হয়। যেমন একজন ডাক্তার, সে তার চিকিৎসাটা কোনোভাবে মানে সম্ভব যে সে মজুত করে রাখলো চিকিৎসা, পরে যে চিকিৎসাটা দিল, সম্ভব না, ঠিক আছে? তো সেবা জিনিসগুলো হচ্ছে মজুত করে রাখা যায় না। শিল্প যেরকম মজুত করে রাখা যায়, শিল্পের প্রোডাক্টগুলো মজুত করে রাখা যায়, যেটা আমরা গুদামজাতকরণে পড়েছি, ঠিক আছে? কিন্তু প্রত্যক্ষ সেবার যে সেবাগুলো, এগুলোকে আমরা মজুত করে রাখতে পারবো না। তাহলে এই জন্য বলা হয় যে সংরক্ষণ বা মজুতযোগ্য নয়। আচ্ছা, তারপর অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতার ক্ষেত্রে কি, যে সেবাদানকারী ও সেবা অবিচ্ছেদ্য, যেটা এর আগে আমরা পড়ে এসেছি, হ্যাঁ, যে সেবাদানকারী থেকে কি সেবাটাকে আলাদা করা যায় না। পরিবর্তনশীলতা, এটা আমরা পড়ে এসেছি যে সেবাটা কি সবসময় সিমিলার থাকে না। সেবাটা যে একজন ব্যক্তি হয়তো দিচ্ছে, যেটা তোমাদেরকে এর আগে উদাহরণ দিয়েছি, যে একজন টিচারই তোমাদেরকে পড়াচ্ছে এবং সে ভালো পড়ান, কিন্তু তার মানে এই না যে তার প্রত্যেকটা ক্লাস ইকুয়ালি ভালো হবে, ঠিক আছে? একটু ডেভিয়েশন, একটু ডিফারেন্সেস থাকে। তো এই জন্য শিল্পটাকে, প্রত্যক্ষ সেবা, আমরা শিল্প বলছি, প্রত্যক্ষ সেবাটা আমাদের কি হবে, যেটা পরিবর্তনশীলতা, এখানে কি পরিবর্তন বা চেঞ্জেস থাকবেই। আচ্ছা, তারপরে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মালিকানা দিয়ে দেওয়া যায় না। যেমন পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা পণ্যটা বিক্রি করে দিচ্ছি, মানে পণ্যটা আমার মালিকানায় নেই, যে কিনে নিয়েছে তার মালিকানায় চলে গেছে। কিন্তু এই প্রত্যক্ষ সেবাটা কিন্তু আমার এরকমভাবে সেল করে দেওয়া যায় না বা মালিকানা হস্তান্তর করে দেওয়া যায় না। একজন চিকিৎসক,
ঠিক আছে, সে মনে করলো না অনেক দিন চিকিৎসা সেবা দিয়ে দিয়েছি, আর চিকিৎসা সেবা দিব না, আমার এই চিকিৎসার যে গুণ বা দক্ষতা এটা সেল করে দিই, পসিবল না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সেবার যেরকম স্পেশাল জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয় তেমনভাবে সেই জ্ঞান ও দক্ষতাটা কী করা যায় না, সেল বা বিক্রয় করা যায় না। যেমন আমরা যেরকম লেখাপড়া করি, আমরা যেরকম শিক্ষাগত যোগ্যতা আমরা যারা অর্জন করছি, তোমরা যারা পড়ালেখা করছো, তোমাদের এই পড়ালেখাটা কেউ তোমাদের কাছ থেকে কিনে নিতে পারবে না। ঠিক আছে, কেউ তোমাদের কাছ থেকে ছিনিয়েও নিতে পারবে না, কোনোভাবেই সেটা কিন্তু তোমাদের কাছ থেকে চলে যাবে না। তোমাদের ফোন চুরি হয়ে যেতে পারে, তোমাদের সম্পদ চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে, এগুলো মানুষ জোর করে নিয়ে নিতে পারে, কিংবা তুমি বিক্রির মাধ্যমে আরেকজনকে দিয়ে দিতে পারো। কিন্তু এই যে ধরো গুণ বা দক্ষতা, এগুলো চাইলেও কেউ জোর করেও নিতে পারে না, ইভেন তুমি যদি চাও স্বেচ্ছায় দিয়ে দিতে, সেই স্বেচ্ছায়ও তুমি দিয়ে দিতে পারবে না। ঠিক আছে, তাহলে এটার মালিকানা হস্তান্তরযোগ্য নয়। আচ্ছা, গ্রাহকের খুব কাছাকাছি অবস্থান করতে হয়। আমাদের প্রত্যক্ষ সেবা দেওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, গ্রাহকের কাছাকাছি অবস্থান করতে হবে। যেমন একজন চিকিৎসকের কাছে, ঠিক আছে, চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে সেই চিকিৎসক আমার বাসা থেকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। এখন আমি তো নিশ্চয়ই আমার চিকিৎসা নেওয়ার জন্য, যদিও এটা খুব মাঝে মাঝে করা হয়, রেয়ারলি করা হয়, বাট করা হয়, যেমন অনেকে চিকিৎসা নিতে বাইরে পর্যন্ত যাচ্ছে, তাই না? তো এরকম যাচ্ছে বাহিরের দেশে, ঠিক আছে, বাট তাও হচ্ছে নর্মালি সেবার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে কাছাকাছি অবস্থানে থাকতে হয়। যেমন তোমরাও কিন্তু এখন হচ্ছে যে বাসায় বসে বসে ক্লাস করছো, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছো, তাহলে তোমরা সেবাটা নিতে পারছো, অনলাইনে সুবাদে তোমরা নিতে পারছো। কিন্তু নর্মালি গ্রাহকের কাছাকাছি অবস্থান করতে হয়। যেমন একজন হচ্ছে যে বিউটি পার্লার দিবে, তার আশেপাশে বাসার কাছাকাছির মানুষই কি সেখানে সাজতে যাবে। তারপর জিমের কথা আমরা ধরি, স্পার কথা ধরি, বাসা থেকে অনেক দূরে যে মানুষ এই ধরনের সেবা নিবে না, এটা বাসার কাছাকাছি অবস্থান করতে হয়। ঠিক আছে, চিকিৎসা সেবার ক্ষেত্রে সাধারণ উদাহরণ এইটাই যে আমরা আমাদের বাসার কাছাকাছি ডক্টরই দেখাতে যাই। আচ্ছা, তারপরে দৃশ্যমান বস্তু বা সম্পৃক্ততা, যে যদিও শিল্পটা আমার কি হচ্ছে না, যে আমি শিল্পটাকে সরাসরি চোখে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে একদম আমার এটা কি দৃশ্যমান না, এটা অদৃশ্যমান, কিন্তু অদৃশ্যমান হলেও এখানে কিন্তু দৃশ্যমান বস্তু সম্পৃক্ততা রয়েছে। ঠিক আছে, যেমন আমরা পড়াচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদেরকে পড়ানোর জন্য কিন্তু আমাদের কিছু দৃশ্যমান বস্তুর প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, যেমন আমাদের স্মার্ট বোর্ডটার প্রয়োজন হচ্ছে, মাইক প্রয়োজন হচ্ছে, টোটাল একটা সেটআপের প্রয়োজন হচ্ছে, সামনে ক্যামেরার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে আমাদের জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে, এগুলো কিন্তু দৃশ্যমান। ঠিক আছে, তাহলে এরকমভাবে যে এখানে দৃশ্যমান বস্তুর সম্পৃক্ততা থাকতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি জেনে ফেললাম। আচ্ছা, দেন এখানে প্রত্যক্ষ সেবার প্রকারভেদ পড়বো আমরা। ঠিক আছে, এখন প্রকারভেদ যদি আমরা দেখি, এখানে কি বলা হচ্ছে দেখো, মুনাফা লাভের আশায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব সম্পৃক্ততায় কোনো সেবা সরবরাহ বা বিক্রি করলে বা তা প্রত্যক্ষ সেবা হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, যে কোনো সেবা সরবরাহ বা বিক্রি করলে, ঠিক আছে, কোনো সেবা আমি দিচ্ছি তোমাদেরকে, বা সেবা দিচ্ছি, দেওয়ার বদলে আমি টাকা নিচ্ছি, এটাকে বিক্রি বলা হচ্ছে। ঠিক আছে, তো কোনো সেবা প্রদানের মাধ্যমে যখন আমি তোমাদের প্রদান করার ফলে যখন আমি তোমাদের থেকে টাকা নিচ্ছি, তখন সেটাকে কি বলা হয়, প্রত্যক্ষ সেবা হিসেবে গণ্য করা হয়। মূলত 5 ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ সেবাটাকে 5টা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে পেশাগত বা সেবাকেন্দ্রিক ব্যবসা। যেমন পেশাগত, যেমন ডাক্তার, সে চিকিৎসা নিয়ে লেখাপড়া করে, তার পেশাটাই চিকিৎসা সেবা দেওয়া। ঠিক আছে, সে এই মেডিসিন নিয়ে লেখাপড়া করে তারপর সে তোমাদেরকে মেডিসিন বিষয়ক চিকিৎসা সেবা দিয়ে থাকছে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। তারপর আইনজীবী, এটাও পেশাগত সেবাকেন্দ্রিক। শিক্ষকতা, এটাও পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। ঠিক আছে, তারপরে ব্যক্তিগত সেবাকেন্দ্রিক ব্যবসা, এটা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি পার্টিকুলারলি কোনো একটা ধরনের সেবা দিয়ে থাকছে, যেমন হচ্ছে বিউটি পার্লার বলতে পারি, জিম বলতে পারি, স্পা বলতে পারি। ঠিক আছে, তারপর সেলুন বলতে পারি। এই যে এগুলো হচ্ছে ব্যক্তিগত সেবাকেন্দ্রিক ব্যবসা, যে কোনো একজন ব্যক্তি পার্টিকুলারলি আমাকে কোনো একটা সেবা দিয়ে থাকছে, তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত সেবাকেন্দ্রিক ব্যবসা। দেন 3 নম্বর হচ্ছে বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। আচ্ছা, বন্টন সংক্রান্ত যেমন সেবাকেন্দ্রিক ব্যবসা বলতে উদাহরণ আমরা কী দিতে পারি, যেমন আমাদের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে এই বন্টনের উৎপাদকের কাছে আমার কাছে পৌঁছানো হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। যেমন দারাজের যেরকম আমরা ডেলিভারির যে ফিচারটা আমাদের আছে, যে আমরা বাসায় ডেলিভারি নিয়ে নিই জিনিসপত্র, ঠিক আছে, তাহলে এইটা কি বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। আচ্ছা, তারপর পণ্য সরবরাহ সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, এটা হচ্ছে 4 নম্বর।
তো সরবরাহ সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা বলতে কি বোঝায়? যে এখানে পণ্যটা তোমার কাছে পৌঁছানো হচ্ছে, ঠিক আছে? দেখো বন্টন সংক্রান্ত বন্টনের বিভিন্ন জিনিস থাকতে পারে। পরিবহন থাকতে পারে, গুদামজাতকরণের সেবা দেওয়া হতে পারে। তারপর হচ্ছে এই ধরনের সকল ধরনের সেবা হচ্ছে বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক। আর পণ্য সরবরাহ সংক্রান্ত সেবাকেন্দ্রিক মানে কি? যে এখানে পণ্যটা তোমার সরবরাহ করা হচ্ছে, তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র পৌঁছানো বা শুধুমাত্র তোমার কাছে পৌঁছানো বা ডেলিভারি দেওয়া সংক্রান্ত যে সেবাটা, সেটা হচ্ছে পণ্য সরবরাহ সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, ঠিক আছে? যেটা আমরা অনলাইনের ক্ষেত্রে আমরা ডেলিভারির কথা বললাম। আচ্ছা, এরপর ৫ নাম্বার হচ্ছে তথ্য সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। এই তথ্য সংক্রান্ত মানে কি? বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আমরা যে ধরনের সেবাগুলো পেয়ে থাকি, সেগুলো হচ্ছে তথ্য সংক্রান্ত সেবা ভিত্তিক ব্যবসা। যেমন আমাদের হচ্ছে বিভিন্ন মানুষ আছে যে তারা হচ্ছে মিডিয়ার কোনো কিছু করছে, কোনো একটা ছবি তোমাকে আর্ট করে দিল, ঠিক আছে? তোমার মানে কথা অনুযায়ী তুমি তোমার নিজের ছবি কাউকে দিয়ে একজনকে আর্ট করালা, ঠিক আছে? এই টাইপের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তথ্য সংক্রান্ত, ঠিক আছে? কোনো মিডিয়া, কোনো হচ্ছে ছবি আর্ট করে দেওয়া, তারপর কোনো একটা ধরনের তোমার ইনফরমেশন নিয়ে তোমার কোনো একটা কাজ করে দিল, ঠিক আছে? এই টাইপের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তথ্য সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যক্ষ সেবার প্রকারভেদের 5টি প্রকারভেদ বুঝে গিয়েছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে এবার আমরা ফাইনালি ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? আমরা ব্যবসায়ের কার্যাবলীগুলো আমরা এখন খুব ইজিলি বুঝে যাব, কারণ অলরেডি আমরা এগুলো নিয়েই বারবার এতক্ষণ ধরে এগুলো নিয়ে আমরা পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায় লক্ষ্য অর্জনের লক্ষ্যে নিম্নলিখিত কাজগুলো সম্পাদিত হয়। যেমন একটা ব্যবসায় কি কি কাজ হয়ে থাকে? ব্যবসায়ের মধ্যে কিন্তু শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা 3টি ভাগই আছে, এবং এই 3টে ভাগ মিলিয়ে টোটাল একটা ব্যবসায় যত ধরনের কাজ হওয়া সম্ভব সবগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে কাঁচামাল ও উপকরণ ক্রয় বিক্রয়। অবশ্যই কাঁচামাল উপকরণ ক্রয় বিক্রয় করা হবে। দেন উৎপাদন ও পণ্য উদ্ভাবন। উদ্ভাবন মানে ইনোভেশন, যে কোনো একটা পণ্য তৈরি করা কিংবা কোনো একটা নতুন পণ্য বাজারে নিয়ে আসা, এই হচ্ছে পণ্য উদ্ভাবন, ঠিক আছে? আচ্ছা, পরিবহন ও গুদামজাতকরণ অনেকবার পড়ে নিয়েছি আমরা। তারপর হচ্ছে বীমাকরণ ও ঝুঁকি গ্রহণ। বীমাকরণের ক্ষেত্রে কিছু বীমা পড়েছি না আমরা, ইন্স্যুরেন্স বা বীমা। তো এই বীমা বা ঝুঁকি গ্রহণ করলেই তো একটা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি নিতে হয়, ঠিক আছে? তাহলে এই ঝুঁকি গ্রহণ এবং সেই ঝুঁকি থেকে রক্ষা করতে বীমাকরণ, এগুলো ব্যবসার কার্যাবলী। অর্থ সংস্থান এবং সাংগঠনিক কার্যাবলী সম্পাদন। আচ্ছা, অর্থ সংস্থান কি? যে এই যে আমি ব্যবসাটা যেটা করবো, এই ব্যবসার জন্য আমার টাকা বা ফাইন্যান্স লাগবে, ঠিক আছে? তাহলে আমি এই তথ্যটা মানে এই অর্থটা সংগ্রহ করা টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো? আমার নিজস্ব অর্থায়নে আমি টাকা দিব, নাকি আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে টাকা ধার করে নিয়ে আসবো, নাকি হচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিব? এই সব কিছু অর্থায়নের মধ্যে পড়ে। আমার ব্যবসা করতে গেলে আমার অবশ্যই টাকা লাগবে। এই টাকাটা আমি যে উৎস থেকে নিয়ে আসবো সেটাই হচ্ছে আমার অর্থায়ন। যেভাবে আমি টাকা নিয়ে আসবো সেটাই হচ্ছে আমার অর্থায়ন। এবং সাংগঠনিক কার্যাবলী সম্পাদনা মানে কি? একটা ব্যবসার ক্ষেত্রে আমি একটা ব্যবসা করব মানে হচ্ছে কি, আমার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? তো সেই প্রতিষ্ঠানে আমার মানে ধাপে ধাপে অনেক ধরনের কাজ করতে হয়, ঠিক আছে? আমার একটা দক্ষ ম্যানেজমেন্টের দরকার, আমার পরিকল্পনা দরকার, ঠিক আছে? তাহলে এই যে সকল ধরনের কার্যাবলী, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা সাংগঠনিক কার্যাবলী বলতে পারি। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ আছে। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ যদি আমরা দেখি, প্রমিতকরণ মানে কি? যে প্রোডাক্টগুলো আমরা কি করছি, যে প্রোডাক্টের গুণাগুণ অনুসারে আমরা প্রোডাক্টগুলোকে ভাগ করছি, এটাকে আমরা কি বলতে পারি? প্রমিতকরণ বলতে পারি। এবং পর্যায়িতকরণ কি বলতে পারি? এই যে গুণাগুণের অনুযায়ী ভাগ করেছি, দেন এগুলোকে আমরা ক্লাসিফাই করা, বিভিন্ন ধাপে ভাগ করা, ঠিক আছে? যেমন আমরা যদি ধরো কোনো একটা প্রোডাক্ট কিনি, যেমন আমরা আমের কথা চিন্তা করতে পারি, হ্যাঁ? যে আমের ক্ষেত্রে একটু ছোটো আমগুলোকে আমি একটা ভাগে ভাগ করলাম, মাঝারি সাইজের আমগুলোকে আরেকটা ভাগে ভাগ করলাম, বড় সাইজের আমগুলোকে আরেকটা ভাগে ভাগ করলাম। এটা কি? পর্যায়িতকরণ। এবং আমের কীরকম রং, কীরকম গুণাগুণ, কী টাইপের কালার, কী জাতের আম, এগুলো অনুযায়ী যদি ভাগ করি তখন সেটা হচ্ছে প্রমিতকরণ, ঠিক আছে? আচ্ছা, মোড়কীকরণটা কি? প্যাকেজিং, যে প্রোডাক্টটা তৈরি করার পর সেটা সুন্দর একটা প্যাকেট করা বা মোড়কীকরণ করা। বিজ্ঞাপন ও প্রচার কি? যে মানুষজনকে জানানো আমার প্রোডাক্টটা সম্পর্কে। তারপর হচ্ছে বাজার গবেষণা ও গ্রাহক সেবা। যে বাজার গবেষণা হচ্ছে কি? মার্কেট অ্যানালাইসিস করে দেখা যে আমার প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে কীরকম আছে, মানুষ আমার পণ্যটা কিনতে চাচ্ছে কিনা, কিংবা আমার পণ্যে কী কী ধরনের চেঞ্জেস তারা চাচ্ছে। যেমন একটা মোবাইল ফোনের কোম্পানি, তারা মার্কেট অ্যানালাইসিস করে দেখে যে মানুষ এখন কী ডিমান্ড করছে, ঠিক আছে? মানুষ এখন কী চাচ্ছে, তারপর আমার ফোনের কোন ফিচারগুলো মানুষ পছন্দ করছে, কোনগুলো করছে না। তো সেগুলো নিয়ে হচ্ছে গবেষণা করাটা হচ্ছে বাজার গবেষণা এবং গ্রাহক সেবা প্রদান। এরপরে এই যে ফোনে যেরকম আপডেট আসছে, তারা কী করছে? গ্রাহক সেবা প্রদান করে থাকছে। আচ্ছা, তাহলে এই সবগুলো হচ্ছে আমার ব্যবসার কার্যাবলী।
আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে এখানে একটু ব্যবসার গুরুত্ব বলা হচ্ছে, ঠিক আছে? যে আমরা জানি ব্যবসা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস, তো ব্যবসার গুরুত্ব আমরা পড়ব। গুরুত্বের মধ্যে এখানে ২ ভাগে গুরুত্বগুলোকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আরেকটা হচ্ছে সামাজিক গুরুত্ব, ঠিক আছে? এখন দেখো, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কি কি আছে? প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, যে ব্যবসা হচ্ছে মানে কিন্তু প্রকৃতির এই কাঁচামালগুলো সেগুলো আলটিমেটলি ভালোভাবে ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। তো এই জন্য বলা হয় যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার ব্যবসার মাধ্যমে সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন, ঠিক আছে? ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আমাদের ব্যবসা করছি মানে আমি পণ্য বিক্রি করছি, প্রোডাক্ট আমি সেল করছি, তো এটার মাধ্যমে কি হচ্ছে, আমার আয় বৃদ্ধি পাচ্ছে, আমার সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। আয় বাড়ছে মানে কি, একজনের যখন আয় বেশি থাকে তখন তার এক্সট্রা উদ্বৃত্ত যে অ্যামাউন্টটা, সেই উদ্বৃত্ত অ্যামাউন্টটাই তো সে সেভ করছে, ঠিক আছে? তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, এবং সঞ্চয় বৃদ্ধি পেতে পেতে এটা যখন একটা মোটা অঙ্কের মানি হচ্ছে তখন সেটাকে আমরা মূলধন হিসেবে আরেকটা ব্যবসায় ইনভেস্ট করতে পারছি, ঠিক আছে? তারপর দক্ষতা বৃদ্ধি, ব্যবসা করতে করতে একটা সেম কাজ করতে করতে মানুষের কি সেইটা সম্পর্কে দক্ষতা আরও বৃদ্ধি হয়, মানুষ সেটা সম্পর্কে আরও বুঝতে পারে, আরও জানতে পারে, দক্ষতা বৃদ্ধি হয়। এবং কি হয়, প্রযুক্তিগত উন্নয়ন, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ঠিক আছে? ব্যবসা করতে করতে মানুষ কী করতে পারছে, ব্যবসার কারণে ব্যবসায় পণ্য তৈরি করার জন্য, ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, পণ্য তৈরি করার জন্য মানুষ বাহির থেকে, ব্যবসায়ীরা বাহির থেকে বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে আসছে দেশে। তাহলে এটার ফলে কি হচ্ছে, প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যে ব্যবসায়ের কারণে পরিবহন, ঠিক আছে? তো এই পরিবহনে যখন এক স্থান থেকে আরেক স্থানে পণ্য পৌঁছানো বা সরবরাহ করা দরকার হচ্ছে, তখন কিন্তু এই ব্যবসায়ের কারণে সরকার কি ব্যবসায়ীদের ডিমান্ডে বা ব্যবসায়ের কারণে ব্যবসাটাকে স্মুথ করার জন্য বিভিন্ন সেতু তৈরি করছে, তারপর হচ্ছে রাস্তাঘাট ঠিক করছে, মেরামত করছে। তো এই কারণে হচ্ছে আমাদের কি হয়, যে যোগাযোগ ব্যবস্থাটার আলটিমেটলি উন্নয়ন হয়। এবং কোনো একটা জায়গায় যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা শিল্পায়ন হয় বা একটা শিল্প নগরী গড়ে ওঠে, তখন সরকার অটোমেটিক্যালি সেই শিল্প নগরীর আশেপাশে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে ওখানে ভালো রাস্তা টাস্তার ব্যবস্থা করে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, জনগণের উন্নয়ন হচ্ছে। জাতীয় রাজস্ব বৃদ্ধি, কি মানুষের ইনকাম বাড়ছে মানে কি, মানুষ ট্যাক্স দিচ্ছে বেশি, তার মানে ট্যাক্স দিচ্ছে বেশি মানে কি, সরকারের কাছে বেশি টাকা জমা হচ্ছে, তার মানে এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, জাতীয় রাজস্বটা বৃদ্ধি পাচ্ছে। সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন, যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেবা দিচ্ছে, মানে তারা সেবা দিচ্ছে, তাদের উন্নয়ন হচ্ছে, পাশাপাশি আমাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, ঠিক আছে? আমরাও সেবাটা গ্রহণ করে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, আমরা ডিফারেন্ট ভালো ভালো প্রোডাক্ট ইউজ করতে পারছি, মানে দরকারি সেবা গ্রহণ করতে পারছি, ঠিক আছে? তাহলে এই সবগুলো ছিল আমাদের অর্থনৈতিক গুরুত্ব। দেন আমরা যদি সামাজিক গুরুত্বগুলো দেখি, প্রথমে হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য বা সেবা সরবরাহ। ব্যবসা করার কারণে, ব্যবসায় যখন আমাদের মানে কম্পিটিশন থাকে, তখন কিন্তু ন্যায্য মূল্যে পণ্য বা সেবাগুলো কী করা হয়, যে গ্রাহকের কাছে পৌঁছানো হয়, ঠিক আছে? এর ফলে ব্যবসার কারণে আমরা ন্যায্য মূল্যে পণ্য বা সেবা পেয়ে থাকছি। চাহিদার পরিতৃপ্তি ও জীবনযাত্রার মান উন্নয়ন, চাহিদার পরিতৃপ্তি মানে কি, ব্যবসায় প্রোডাক্টগুলো হচ্ছে, উৎপাদন হচ্ছে দেখে, ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে আসছে দেখেই কি সেই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারছি। তাহলে আমাদের চাহিদার পরিতৃপ্তি হচ্ছে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেবা ইউজ করছি মানেই তো আমাদের জীবনযাত্রার মান কী হচ্ছে, উন্নত হচ্ছে। যে এখন আমি বেশি ভালো প্রোডাক্ট ইউজ করি, এখন আমি বেশি করে সেবা নিচ্ছি, তার মানে আমার জীবনযাত্রার মান কী হচ্ছে, উন্নত হচ্ছে। আচ্ছা, আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে মানে কি, সেখানে ক্রমিক যে কর্মী লাগবে, শ্রমিক লাগবে, ঠিক আছে? ম্যানেজমেন্টের জন্য দক্ষ ম্যানেজার লাগবে, এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এবং অনেক মানুষের চাকরি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, ফলে কি বেকারত্ব হ্রাস পাচ্ছে। তারপর নগরায়ন ও আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। নগরায়ন মানে কি, যে যখন আমরা যেটা বললাম যে শিল্প নগরী যখন গড়ে ওঠে, ঠিক আছে, কোনো একটা জায়গায় যখন অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তখন নগরায়ন হচ্ছে, ঠিক আছে? যে কোনো একটা মানে ফাঁকা জায়গা, যেগুলো হয়তো আগে হয়তো ব্যবহার করা হতো না ঠিকঠাক করে, সেই জায়গাগুলোতে এখন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে উন্নত হচ্ছে, পরিবহন সেবা ভালো হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, নগরায়ন হচ্ছে, ঠিক আছে? তারপর আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। ব্যবসায়ের মাধ্যমে কোনো একটা দেশের সাথে যদি আমার অনেক ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে, অনেক ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে থাকছে, ঠিক আছে, তখন কিন্তু সেই দেশটার সাথে আমার দেশের সম্পর্ক অটোমেটিক্যালি ভালো হচ্ছে, এবং সেই দেশ আমার সাথে ইচ্ছে করে সুসম্পর্ক বজায় রাখছে। কারণ আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে এক দেশের সাথে আরেক দেশের কী হচ্ছে,
যে অনেক মানে আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তখন হচ্ছে ওই দেশগুলো সুসম্পর্ক বজায় রাখে এবং ফলে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন হয়। এবং লাস্ট যেটা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের যে প্রোডাক্ট, ঠিক আছে, আমাদের সংস্কৃতি অনুযায়ী তারা আমাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তৈরি করছে। তো সেই প্রোডাক্টগুলো যখন বাইরেও সেল হচ্ছে তখন তারাও বুঝতে পারছে আমাদের দেশে কী ধরনের প্রোডাক্ট খাওয়া হয়। যেমন আমরা যদি আমাদের প্যাকেটজাতকরণ খাবারগুলোর কথা চিন্তা করি, তো আমাদের এই খাবারগুলো যদি বাহিরে সেল করা হয় তখন তারা বুঝতে পারছে না যে আমাদের দেশের মানুষের টেস্ট বাডস কীরকম, আমাদের দেশের মানুষ কোন ধরনের খাবারগুলো খেয়ে থাকে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে আমরা হচ্ছে আচ্ছা, তারপর আমরা যেটা নেক্সট আমরা বলছিলাম যে সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এভাবে যখন হচ্ছে কোনো একটা মানে প্রোডাক্ট সম্পর্কে বাইরের মানুষ জানতে পারছে, তো তখন এরকম ইয়ার কারণে আমাদের দেশের সংস্কৃতি বাইরের মানুষ জানতে পারছে, শিক্ষার উন্নয়ন হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্র্যাক ব্যাংক হচ্ছে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বৃত্তি দিয়ে থাকছে। তারপরে স্কুল প্রতিষ্ঠা, এগুলোর মাধ্যমে কি শিক্ষারও উন্নয়ন হচ্ছে, ব্যবসার মাধ্যমে শিক্ষারও, এবং যে সেবামূলক যে বিভিন্ন কাজ ব্যবসাগুলো করে থাকে, এটার ফলে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ব্যবসার মৌলিক ধারণাতে আমরা হচ্ছে এরকম অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্বগুলো জেনে গেলাম। আচ্ছা, তারপর আমাদের এটার এতটুকু করার পর আমাদের সামাজিক ব্যবসায়ের যে ধারণা, তো সামাজিক ব্যবসায়ের ধারণা আমরা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমরা ক্লাসে রাখি, ঠিক আছে। এই যে ব্যবসার গুরুত্ব পর্যন্ত আমাদের সামাজিক ব্যবসার ধারণা পড়ার পরে আমরা ব্যবসায় মানে নেক্সট ক্লাসে আমরা সামাজিক ব্যবসার ধারণাটা শেষ করে ফেলার পরে আমরা আরও হচ্ছে আমাদের যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়ব, এমসিকিউ, সৃজনশীল সব কিছু পড়ে আমরা নেক্সট ক্লাসে ফাইনালি টোটাল আমাদের চ্যাপ্টারটা টোটালি শেষ করব, ঠিক আছে। আমাদের ব্যবসার মৌলিক ধারণা চ্যাপ্টারটার আজকে সেকেন্ড ক্লাস ছিল। সেকেন্ড ক্লাসে আমরা মোটামুটি সব কিছু কভার করে ফেলেছি। আমাদের আরেকটা টপিক আছে যেটা হচ্ছে সামাজিক ব্যবসার ধারণা, সেটা শেষ করে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আমাদের সৃজনশীল করলাম আমরা এমসিকিউ, এবং এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে স্লাইডে, এগুলো আমরা পড়বো, শিখবো, তারপরে হচ্ছে আমাদের এই মানে চ্যাপ্টারটার পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে, আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।